পুরো আকাশটা আজ মেঘলা। মন খারাপ করে বসে আছে ব্যালকনিতে আরু। থেকে থেকে আকাশটা ডেকে উঠছে। আরাধ্য সবে ফিরছে ভার্সিটি থেকে। সারা রুম খুঁজে অরুকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে দেখে ব্যালকনিতে বসে আছে আরু। আরাধ্য চেয়ারটা টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল, কিরে, এখানে কেন তুই? আরো ছোট্ট করে জবাব দিল, এমনি। মন খারাপ? মন খারাপ থাকলে তাতে আপনার কি? আরে বল, মনটা ভালো করেও তো দিতে পারি। গতকাল ভ্যালেন্টাইন ডে ছিল তো। তো মানে আমার কিছু প্রাপ্য ছিল না? সেম টু ইউ। আমার কি বাসরাতে কিছু প্রাপ্য ছিল না? তাছাড়া এসব ভ্যালেন্টাইন ডে পালন করে ভালোবাসার মানুষজনরা আমরা অমন নাকি? আমরা কাজিন, যাকে বলে তুই আমার চাচির পেটের বোন। আরও রাগ হলো, তো বিয়ে করছেন কি করতে? অনেক কিছু করতে, বাট তুই কিছুই করতে দিস না। আপনি একটা ডাহা লুচ্চা, জানেন? একটু লুচ্চামি তাহলে করি, করে দেখেন, দাঁত ভেঙে দিব। আরাধ্য নিজের মুখটা এগিয়ে নিল, সাথে সাথে আরোর দিকে ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভেঙে দেখা। আরও গলা চেপে ধরলো আরাধ্যর। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, খালি লুচ্চামি করতে পারেন। চকলেট দিতে চকলেট দিচ্ছেন, রোজ দিতে রোজ না, ট্যাডি দিতে ট্যাডি দেননি, কিস দিতে কিসও দেননি। সেটা ও বল। আমি বাড়ি যাব কোন সুখে? আপনার দুঃখে। মানুষজন কি সুন্দর শাড়ি পরে ঘুরলো গতকাল, কিন্তু আমি কি করলাম? টানা 3 দিন বাসার ভিতরে পড়লাম। এই, তুই নিজেকে বিশ্বসুন্দরী মনে করস? আরও বিরক্ত হয়ে বলে, হ্যাঁ, এই আইসি আমার বিশ্বসুন্দরী আলকাতরা। তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যায় তাহলে আমার মান সম্মান থাকবে নাকি? মানে মানে হলো ওই যে, এমনিতে তুই কালিতারা, তার উপর আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দর সুন্দর মেয়েরা পড়বে না। আপনি কি মেয়ে পটাতে চান? আরও বিয়ে করবেন সেজন্য? সেদিন আপনার ফ্রেন্ডদের সামনে সেদিন আমায় কাজিন পরিচয় দিলেন। 4 বিয়ে কিন্তু জায়েজ আছে রে আরও পুরুষের উপর। এক বউয়ের মন যুগে চলতে পারেন না, আবার 4 বিয়ে করার স্বপ্ন দেখেন। আমার একটা ড্রিম 4টা বিয়ে করার। আমার বাড়িটায় আমার 4 বউদের আনাগোনায় মুখরিত হয়ে থাকবে। আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি একাই দিবে, আরেকজন হিসু হাগু করাতে নিয়ে যাবে, আরেকজন আপনাকে ফিডার খাবে, তাই তো? সর, তুই আমার মুডের গুষ্টি শুদ্ধ করে দিলি। ভার্সিটি যাস না কেন? মানুষের নকশা দেখার ইচ্ছে নেই সেজন্য যাচ্ছি না, কাল থেকে যাব। কাল তো দাওয়াত আছে। কিসের? আমার মামার বাড়িতে। মানে নিখিল মামার বাড়িতে। আরও হু হু করে হেসে উঠলো কথাটা শুনে। বলদের মতো হাসছিস কেন? এই যে মামুনির এক্সকে আপনি মামা রাখছেন। কজনের এমন ভাগ্য হয় বলুন, মায়ের এক্সকে মামা রাখার? আরও তো রাগ হলো, গম্ভীর গলা বলল, কথা মেপে বলবি। আর পিচ্ছি পিচ্চির মতো থাকবি। কিসের পিচ্ছি আমি? আপনার থেকে কয়েক মাসের ছোট আমি। ওদের টানছিস কেন? তোর ছেলে পেলেও তো নীরাকে ফুপি খালা ডাকবে। ডাকলে ডাকবে, আমি তো ডাকছি। যা, খাবার নিয়ে আয়। সারাদিন শুয়ে বসে খাচ্ছিস। আমার মা যে খেটে খেটে রাঁধে, হেল্প করতে পারিস না? মামুনি দেয় না তো হেল্প করতে, জোর করে করবি? বউ তুই, এ বাড়ির সংসার সামলানো শিখতে হবে। আচ্ছা, নিয়ে আসতেছি খাবার। আরও চলে গেল। আরও ল্যাপটপে বসে দিয়ে কিছু কাজ করছিল, এর মধ্যে আয়ুষ ফোন দেয়। আরও রিসিভ করতে আয়ুষ বলে, আসসালামু আলাইকুম ব্রো। আরও কপাল কুচকে আসে, সূর্য আজ কোন দিকে উঠছে? শুরুতেই সালাম দিল। সূর্য তো রোজ পশ্চিম দিকে ওঠে ব্রো। আরাধ্য ধমক দিয়ে উঠলো, হপ বেটা, সূর্য পূর্ব দিকে ওঠে। আচ্ছা হলো, সালামের যে জবাব দিতে হয় সেটা এটা শেখোনি? ওয়ালাইকুম সালাম। এখন বল, কেন ফোন দিছিস? কেন রাগ করছো? কাজ করতেছি। আচ্ছা শোনো, বলতেই তো বলছি, তোমরা তো আমাকে দেখতেই পারো না, তাই না? হ্যাঁ, তাতে কি এখন? ভাবছি আমি চলে যাব। কোথায়? কোথায় যাওয়া যায় বলো তো? আমার বাড়ি চলে আয়। ধান্দাবাজ? সত্যি? হ্যাঁ। আচ্ছা, এখনই আসতেছি। আরাধ্য ফোন কেটে দিল। ওরও খাবার নিয়ে আসলে সেটা খেয়ে নেই। তোর ভাই আসতেছে। আরও ভুরু কুচকে বলল, কেন? পিন্ডি চটকাতে। সবসময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন? মধু নিয়ে আপনার মুখে? তোর মুখে কি মনে হয় মধু চুইয়ে চুইয়ে পড়ে সবসময়? ঝগড়া ছাড়া তো কিছুই করতে পারেন না। পারি তো, কি পারেন? আদর করতে? ওটা আদর না, স্রেফ যন্ত্রণা। তোর কাছে এমন উদ্ভট জিনিস মনে থাকবে? থাক, তুই তোর রুমে, চললাম আমি।
আরাধ্য নিচে নামলো। মাকে কারোর সাথে কথা বলতে দেখে, কার সাথে কথা বলছো? তোর বাবা। ও, আমি বের হলাম একটু। কোথায় যাচ্ছিস? আয়ুষ আসতেছে, এগিয়ে নিয়ে আসি। আচ্ছা, আসার পথে ফুচকা নিয়ে আসিস তো। আরও সকালে বলেছিল ওর খেতে ভীষণ ইচ্ছে করছে ভীষণ। বেয়াদব মেয়ে, তাকে কেন বললো না? তাহলে তো আসার পথে নিয়ে আসতো। আরদম মাথা নেড়ে চলে আসলো। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল। সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসতেছে, চোখে আবার সানগ্লাস, হাতে ঘড়ি দেখা যাচ্ছে। আয়ুষ এগিয়ে আসলো। হে ব্রো, কেমন লাগছে আমায়? লুকিং গুড না? হ্যাঁ, চল। ইয়ার ফুচকার দোকান। ব্রো, তুমি এত ভালো হলে কবে থেকে? আমাকে ফুচকা খাওয়াবে? ও মাই গড, চলো চলো। আরে থাম ভাই, তোরে খাওয়াবো না, তোর বোনের জন্য নিব। তুই খেতে চাইলে খাইস, সমস্যা নেই। আয়ুষ 2 প্লেট খেলো। 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটে। আরাধ্য 200 টাকা ফুচকা প্যাকেট করে নিল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল। বসার ঘরে আরু আর মা ছিল। মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য। আরও ফুচকা দেখে খুশি হয়ে তড়িঘড়ি করে প্লেট সাজিয়ে আশিকে ডেকে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে। আয়ুষ খেতে বললে আয়ুষ না করে। সে খেয়ে এসেছে জানে। সন্ধ্যা ওর খাওয়ার পক্ষে আয়ুষকে জিজ্ঞেস করে, পড়াশোনা কেমন চলছে? গুড। সামনে তো পরীক্ষা, ভালো নম্বর পাবে তো? ভালো নম্বর পাবো কিনা জানি না, তবে পাশ করব, এটাই অনেক। খাওয়া শেষ করে আরও রুমে এসে আরাধ্যকে থ্যাংক ইউ জানালে ফুচকা আনার জন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য আনছি নাকি? মা বলেছে সেজন্য আনছি। আরুর মুখ চুপসে যায়। আপনি ধন্যবাদ পাওয়া ডিজার্ভ করেইনি না। সেটা তোর একাই মনে হয়? ঘুমাবো আমি। লাইট নেভা। এত তাড়াতাড়ি? তো কি, রাত জেগে তোর সাথে ইটিস পিটিস করবো? আরও লাইট নিভিয়ে দিল। আরাধ্য ঘুমানোর চেষ্টা করলো। কয়েকদিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে। এক সময় আরাধ্য ঘুমিয়ে গেল। এই ঘুম ভেঙে গেল মাঝরাতে, কারো ফোন আসে। আরাধ্য ফোন হাতে নাম্বারটা দেখলো, সৌরভ ফোন দিয়েছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, কিরে এত রাতে ফোন দিলি, কোনো সমস্যা? আরাধ্যর কথায় সৌরভ নড়ে চড়ল। হ্যাঁ, একটা সমস্যা দোস্ত। কী সমস্যা বলবি তো? দোস্ত, তোর কাজিনের ফোন নাম্বারটা দিস না, আমি একটু কথা বলবো। কোন কাজিন? আর সেদিন যে নিয়ে আসলি ভার্সিটিতে আরু নামে। আরাধ্যর ঘুম সব উড়ে গেল। মাথা ঠিক আছে তো শালা? শালা বলিস না, আমার কোনো বোন নেই আরাধ্য। আমার বউয়ের ভাই বানাইছি তোকে। সো আরুর দিকে নজর দেওয়া বন্ধ কর। মানেটা সিম্পল। আরও সিঙ্গেল নাই, ও মিঙ্গেল। ওর বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড না, জামাইও আছে ভাই। ওর জামাই শুনলে তোর আস্ত জবাই দিবে। আগে বলবি না শালা, হুদাই টাইম নষ্ট করে না ঘুমিয়ে নিজের চোখের নিচটা কালি করলাম। এখন তো বললাম, সো ভালো হয়ে যায়। আশ্চর্য, আমি তো ভালো ছিলি এক সময়, এখন খারাপ হয়ে গেছিস। আচ্ছা রাখি, ঘুমা। আরও তো ফোন কেটে ফোনটা রাখতে দেখলো আরও তার দিকে তাকিয়েছে। কিরে, ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, আপনার আওয়াজ শুনে জাগলাম। সৌরভ ভাইয়ে ফোন দিয়েছিল? হ্যাঁ। কি বললো? কি আর বলবে, আমায় পছন্দ করে। হুম, কত বড় সাহস ভাব। আমার কিন্তু তাকে বেশ পছন্দ। কথাটা বলতে দেরি, কিন্তু বালিশটা আরুর মুখে ছুঁতে দেরি হলো না আরাধ্যর। আরু তো অবলা খেয়ে গেল। 12 ব্যাটারি তুই আরু, ছি ছি। স্বামীর বন্ধুকে তুই, ছি আরু। আমি কেমন মেয়েকে বিয়ে করলাম খোদা! কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মান সম্মানকে ঝাঁটা দেখিয়ে। এ খোদা, এমন দিন দেখার আগে আরুকে তুমি তুলে নাও। আরু ঝাড়া দিয়ে বালিশটা ফেলে দিল। দাঁত চেপে বলল, আপনি করলে সভ্য পুরুষ আর আমি করলে 13 ব্যাটারি। আপনাকে বিয়ে করে আমার জীবনখানা শেষ। দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে। যা করগা, আমি না করছি নাকি? কে করবে তো তোর বিয়ে? সৌরভ? জীবনও না। আরও বাঁকা হেসে বলল, রনি আছে কি করতে? মেরেই ফেলবো তোকে আরও। তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাবো। বিকেলের দিকে নিখিলদের বাড়ি এসে আরু আর আরাধ্য। খাবার টেবিলে সাজানো হয়েছে হরেক রকমের খাবার। টেবিলে বসে খাবার খাচ্ছে যখন আরু আরাধ্য কিছুটা দূরে সোফায় বসেছে নীরা। সন্ধ্যা আসার কথা থাকলেও তারা আসেনি। নিখিলের বউ তিতলি সন্ধ্যার কথা জেনেছে আরাধ্যের পছন্দের সব খাবার। তারপর থেকে সেই মোতাবেক রান্না করেছে, যার কারণে খুব তৃপ্তি করে খাচ্ছে আরাধ্য। সেটা দেখে আরও ফিসফিস করে বলে, খুব মজা তাই না? আরাধ্য আরও কয়েক
পিস মাংস তুলে নিয়ে বলল, আসলে সেই স্বাদ। কথাটা বলে তিতলির দিকে তাকিয়ে বলল, মামি, তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার হাতটা জম্পেশ। আজকে রান্নাটা এত দারুণ করে রেঁধেছো, দেখে তো কত খাচ্ছি। তিতলি হেসে বলল, খেতে তো মানা নেই, তোমাদের জন্য তো আয়োজন, আর এই রান্নাগুলো তো আমি করিনি। মুখে মাংস নিতে বলল, তাহলে কে করেছে? তোমার শাশুড়ি? আম্মা রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করে তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্যের জন্য মুখের ভিতরে থেকে মাংসটা চিবোতে ভুলে গেল। আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকে তাকিয়েছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যের দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ, পেট ভরেনি, একদম পেট ভরে খাবেন। এভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনি। নীরা, তোমার হাতের প্রশংসা করলো তোমার ভাইয়া। আসলেও তোমার রান্নার হাতে অনেক ভালো, ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বেঁকিয়ে তাকালো, স্লান হেসে বলল, রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না আরু অপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায়, কিন্তু ভাগ্য বদলানো যায় না। তোমার রান্না আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ বোকামে তুমি নীরা, হয়তো। আচ্ছা, খাওয়া দাওয়া করো, আমি পড়তে গেলাম, সামনে এক্সাম, না পড়লে এক্সামে আবার ফেল করবো। নীরা চলে গেল। আরও আরবদের দিকে তাকিয়ে বলল, নীরা বলল আমার নাকি ভাগ্য ভালো, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য নীরার চেয়েও খারাপ। আর তো ভুরু কুচকালো। পেটে থাকা ভাত আর মাংসের ভেতরে হাত দিয়ে বলল, মানে? মানেটা কি বোঝার মতো বয়স হয়নি আপনার? নীরা আমার ভাগ্য ভালো বলল একমাত্র আপনাকে বিয়ে করা। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো, কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে ও সবচেয়ে বেশি দুঃখী হতো। যেমন আপনাকে বিয়ে করে আমি অসুখী। আমাকে বিয়ে করে তুই অসুখী মনে? আরও তোকে দিয়ে তো আমি বাড়ির তেমন কাজ করাই না। আমার মা তো সব জল্লাদ শ্বশুরের মতো তোকে টর্চার করে না। আমার বোন তো ওসব কুটনি ননদের মতো কুটনামি করে না। আমি তো তোকে ওসব স্বামীর মতো তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরও বলল, ভালোবাসেন না? আপনি তো সব স্বামীর মতো আমায় ভালোবাসেন না। কেন বাসেন না? আরাধ্য আশেপাশে তাকিয়ে বলল, আরু বোন দেখ, এটা খাবার টেবিল, তাও আমাদের বাড়ি না, মানসির বাড়ি। চুপচাপ খা, আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্ক করিস। আরও এঁটো হাত দিয়ে বলল, বোন কেন বলছেন আমায়? বউ হই আমি আপনার। এখন খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরও আরাধ্য খাওয়া শেষ দেখে বলল, দই খাও। আরও দইয়ের দিকে তাকিয়ে বলল, না না আন্টি, দই খাবো না, পেটে আর জায়গা নেই একটু। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে, আমাদের যেতে হবে। আর তো ভুরু কুচকালো, মিথ্যে কেন বলছো? কই, মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরও। আরাধ্য সেটা বললো, কিরে ব্রয়লার মুরগির মতো হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলছে। আরও দাঁত চেপে বললো, কই হাঁসফাঁস করতেছি? এই তো আমি সচক্ষে দেখলাম অন্যার প্রান্ত নখে পেঁচিয়ে বারবার। সামনে তো জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমে চাপ পাইছে, তাড়াতাড়ি গাড়ি চালান, পিঁপড়ার মতো না চালিয়ে। ভালো হয়েছে, আমি এখন আরও স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হওয়ার সময় জানিস না ওয়াশরুম থেকে বের হতে হয়? তখন তো আর পাইনি। ভালোই হয়েছে, এখন চেপে ধরে বসে থাক। খবরদার আমার গাড়ির ভিতরে আবার করে ফেলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। বক বক না করে গাড়ি জোরে চালান। আর তা নাহলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ দিচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকে, আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমের কোন দিকে সেদিকে জেনে আরুকে নিয়ে গেল। আরও 5 মিনিট পর ক্লান্ত হয়ে ফিরল, হাঁটতে হাঁটতে বলল, চলুন। আরাধ্য হাতে প্যাকেট, সেটা দেখে আরও বলল, প্যাকেটে কি খাবার? সে কি, এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরের রান্না তো জাম্পেস ছিল। তোর কি মাথায় কমন সেন্স নেই? থাকবে না কেন? মনে তো হচ্ছে নেই, আছে। তাহলে এখন বলুন খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকছি তাদের ওয়াশরুম ব্যবহার করলে এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনে বেহুদ্দা বেয়াক্কালের মতো চলে যাব? ও আচ্ছা, চলুন। এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে
গাড়িতে উঠলো দুজনে। আরাধ্য গাড়ি চালাতে লাগলো। আর ওখানে চিলমুড়ে গাড়ির দরজায় গ্লাসটা খুলে হাত কনুই দিয়ে ভর করে গাড়ির হাতের তালু গালে ঠেকে বাইরেটা দেখতে লাগলো। বাইরের দমকা হাওয়া আরুর দেহ জুড়ে চুলগুলো এলোমেলো করে খেলতে লাগলো বাতাসের সাথে মিলে। আরাধ্য সেটা দেখতে পেয়ে বলল, হাত খোপা করে রাখতে পারিস না চুল? বলিউডের অভিনেত্রীর মতো ভাইব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা সেজন্য। আরাধ্য মুখ বেঁকে বলে, সিরিয়াসলি এনি ডাইভ? নো। বাসায় এসে গেছে, নাম। আর নামলো গাড়ি থেকে। বাসার ভিতরে ঢুকে দেখলো বাসার ঘর পুরো ফাঁকা। আরও সন্ধ্যার রুমের দিকে চলে গেল। গিয়ে দেখলো সন্ধ্যা শুয়েছে। আরও এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল, মামুনি শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠলো জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে ওঠেনি এই শরীরে। আরও আরাধ্যকে বলেনি ফোন দিয়ে, কারণ একটা জায়গায় গেছে শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায় না। আর আশার তাকে জানালো তৎক্ষণাৎ সবাই সব কাজকর্ম ফেলে চলে আসতে বলে আরও জ্বালায়নি। আরশি এতক্ষণ জলপট্টি দিচ্ছিল। মেয়েটার চোখ দুটো কি যেন ছলছল করছিল তখন। এই তো একটু আগে রুমে গিয়ে পড়াশোনা করতে বলেছে। মেয়েটা যেতে চায়নি। সন্ধ্যা জোর করে পাঠালো, আশ্বস্ত করে বলল, এখন ঠিক আছে, কিন্তু ঠিক নেই। জ্বর কমার বদলে বেড়ে গেছে। আরও শরীরে হাত দিয়ে বুঝলো শরীরে জ্বর। জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিকমতো চোখও মেলতে পারছে না। আরাধ্য সবাই গাড়িটা পার্ক করে বাসার ভেতরে ঢুকলো। আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল, এসে দৌড়ে শুরু করলে বেয়াদব। আরও আরাধ্যর হাত টেনে বলল, মামুনির অবস্থা খারাপ আরাধ্য ভাই, শরীর জ্বরে পড়ে যাচ্ছে, চোখ মেলে তাকাতে পারছে না, হসপিটালে নিতে হবে। আরাধ্যের মস্তিষ্কে এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্ক অবধি ঠেকাতে আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতো করে থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলে, মা, ওমা চোখ খুলো, এত জ্বর শরীর নিয়ে জানাওনি কেন? মা, শুনতে পাচ্ছ আমার কথা? আরও আরশি কোথায় দেখতো? আরাধ্য ততক্ষণে তার মাকে পাজাকোলো করে নিল। হসপিটালে নিতে হবে, আম্মার অবস্থা ভয়াবহ। আরও আরশি রুমে আসলো। রুম পুরো ফাঁকা, আরশি নেই। আরও পুরো বাড়ি জুড়ে খুঁজলো, না আরশি কোথাও নেই। মেয়েটা কোথায় গেল? এখন আরাধ্যকে কীভাবে বলবে যে আরশি বাসায় নেই? আরাধ্য গাড়িতে অপেক্ষা করলো আরশি আর আরু এখন না আসতে দেখে ইচ্ছে করলো দুটোকে গিয়ে এক রাব ধমক দিতে, জানলা দিয়ে বাড়ির দিকে তাকাতে। আরও একা আসতে দেখে ভুরু কুচকালো। আরও এগিয়ে আসতে আরাধ্য জিজ্ঞাসা করলো, আরশি কোথায়? ওকে তো নিয়ে আসতে বললাম। আরাধ্য ভাই, তোতলাচ্ছিস কেন? কী হয়েছে বলবি তো? দেখ এমনিতে মায়ের অবস্থা ভালো না, হসপিটালে নিতে হবে, কুইক। আরও এবার কেটে দিল, আরশি বাসায় নেই। আমি তন্ন তন্ন করে পুরো বাসা খুঁজছি, ও কোথাও নেই। হোয়াট? এই মেয়ে গেল কোথায়? এখন আমি কি করব? মাকে দেখবো নাকি আরশি খুঁজবো? আপনি মামুকে নিয়ে যান, আমি বাসায় থাকি। সিদ্দিকের বাসায় দেখিনি, হয়তো ও বাসায় থাকবে। আপনি হসপিটালে যান, আমি চাচাকে ফোন করে বলতেছি। আচ্ছা, পেলে জানাই আমায়। আরও সিদ্দিকের বাসায় গেল। সিদ্দিকের আম্মুকে জিজ্ঞাসা করলো আরশি এসেছে কিনা। সিদ্দিকের মা জানালো আরশি আসেনি। আরও বুকটা ধক করে উঠলো। ইন্ট্রোভার্ট মেয়ে আচমকা কোথায় গেল? আরও ফোনটা নিয়ে বাসায় কল দিল। কণা সবেই বের হচ্ছিল বাসা থেকে। আরুর ফোন পেয়ে কোনো অস্থির গলে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সন্ধ্যার অবস্থা এখন কেমন রে? জ্বর কমেছে নাকি বেড়েছে? আরও কিছুটা অবাক হলো। তার মা কি করে জানলো কথাটা? তুমি জানলে কি করে? আরশি জানালো বলে তো জানলাম। সন্ধ্যার ফোনটা তো বন্ধ। আরশি তোমাদের ওখানে এসে? হ্যাঁ, কাঁদছে অনেক। আচ্ছা, আমি আসতেছি। আরও ফোনটা রেখে একটা রিক্সা ডেকে বাসার দিকে গেল। বাসার কাছতে আসতে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসায় ঢুকলো। মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে আছে আরশি। তার সামনে সবাই আয়ুষ বসে আরশিকে দেখছে। আরও এগিয়ে এসে আরশির কাছে গেল, গিয়ে ডাকলো। আরশি আরুকে দেখা মাত্র জড়িয়ে দিল, কান্নাতুর অবস্থা বলল, আপু, আম্মু। আরও আরশিকে সযত্নে গালে চোখে লেগে থাকা জল মুছে বলল, ভাইয়া হসপিটালে নিয়ে গেছে। তুমি মামুনিকে একা রেখে এ বাসায় এসেছো কেন? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তোমার? আম্মুর কষ্ট হচ্ছিল, আম্মুর কাছে থাকতে দিচ্ছিল আম্মু। আব্বুকে ফোন দিতে দিচ্ছিল না, সেজন্য কাকির কাছে চলে এসেছি। কাকিকে সাথে করে নিয়ে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আরও বুকের সাথে চেপে দিল ছোট্ট আশিকে। চলো মায়ের কাছে যাবে। কণা আর আয়ুষও
আসলো সাথে। হসপিটালে পৌঁছানোর পর সন্ধ্যাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে জানালো তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট। শরীর পানিশূন্য হয়ে গেছে, ইমিডিয়েট স্যালাইন লাগবে। আরাধ্য ডক্টরের কথাগুলো শুনে আরো চিন্তিত হয়ে পড়ল। নার্স এসে দ্রুত সন্ধ্যাকে স্যালাইন লাগিয়ে দিল। ডাক্তারের কথা বোঝা গেল সন্ধ্যার শরীরে ইনফেকশন ছড়িয়ে গেছে, যার ফলে তার হাই ফিভার। রক্ত শরীরের জন্য স্যাম্পল নেওয়া হয়েছে। এর মধ্যে আশারও চলে আসলো। একটা ইম্পর্ট্যান্ট কাছে হসপিটালের বাইরে ছিল। আরও ফোন পেয়ে ছুটে আসলো আরাধ্যর কাছে, গিয়ে এগিয়ে এসে জানতে চাইলো, তোমার মা ঠিক আছে তো? আরাধ্য করিডোরে থাকা বেঞ্চটায় বসে পড়ল। জ্বরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, শরীর পরিপূর্ণ শূন্য হয়ে গেছে। আশা ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, সন্ধ্যার অবস্থা এখন কেমন? ডক্টর ফরিদ জানালো, শরীরে সংক্রমণ ছড়িয়ে গেছে, তীব্র জ্বরের কারণে শরীর প্রচণ্ড দুর্বল। আমরা দ্রুত ওষুধ ও ইঞ্জেকশন দিয়েছি। ডক্টর আশা, তবে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তারপর বলতে পারবো। আশা সোজা সন্ধ্যার কাছে চলে গেল। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তার প্রিয়তমা, হুঁশ নেই। আশার পাশে গিয়ে একটু টুল টেনে বসলো। বাঁ হাতে লাগানো ক্যানেল। আশা সেই হাতটার উপর নিজের হাত ছুঁয়ে দিল। কিছুক্ষণ নিষ্পরক চোখে তাকিয়ে সন্ধ্যার কপালে গাঢ় চুমো এঁকে দিল। কেবিনের বাইরের দরজা থেকে আরু আর আরাধ্য সেটা দেখলো। আরু আর চোখে একবার আরাধ্যর দিকে তাকালো। আরাধ্যর চোখ দুটি লাল বর্ণ ধারণ করেছে, বোধহয় কান্না আটকে রাখার ভীষণ যুদ্ধ চলছে ওই চোখ দুটো। পুরুষ মানুষের এই এক সমস্যা, তারা মন খুলে কাঁদতে পারে না। কান্না যেন সব মেয়েদের জন্য সৃষ্টি। কান্না করা পুরুষদের জন্য হারাম, কিন্তু আরুর মতে কান্না পেলে কেঁদে নেওয়া উচিত। লোকসম্মুখে মেয়েদের মতো কাঁদতে না পারলেও একাকী কেঁদে হালকা হওয়া উচিত। দুদিন পর হসপিটাল থেকে আজ বাড়ি ফিরছে সন্ধ্যা। এই দুদিন বাসার সব কাজ আশিকে স্কুলে নিয়ে যাওয়া আসা সব ওরু একা হাতে করলো। রান্নার কাজে আরাধ্য তাকে অনেক হেল্প করছে, দুজনে মিলে রেঁধেছে। আরাধ্য একটা রান্নার বই কিনে এনেছে, তা বলেছে, ছি, এত বড় দামড়ি মেয়ে হয়েছিস অথচ রান্না পারিস না, এ তো মেয়েজাতির জন্য লজ্জার বিষয়। তোর জন্য মেয়েজাতি লজ্জিত হবে, তা আমি কখনোই মানব না। হয় ফোন দেখে রান্না শিখবি, তা না হয় ওই বই দেখে। রান্না কিন্তু তোকে শিখতে হবে। সো শেখা স্টার্ট কর। আরও কিয়ক্ষণ বইটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এখন সকাল বিকেল বইটা মুখস্থ করে। এর মাঝে আজ আরুর কানে খবর আসলো আরাধ্যকে চট্টগ্রাম শহরে যেতে হবে কয়েকদিনের জন্য। তাদের মেডিকেল কলেজ থেকে একটা আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা আছে, সেখানে আরাধ্য যাবে। যেহেতু আরাধ্যর মেডিকেল পড়া শেষ, এখন ইন্টার্ন করছে, তো প্রপার কয়েকদিনের জন্য আরাধ্য যাচ্ছে সেটা ওর জানে না। সেটা জানার জন্য সে আরাধ্যর আশেপাশে বারবার ঘুরঘুর করছে। আরাধ্য ল্যাপটপে কাজ করতে করতে আরুকে বলল, যা তো আরু, ব্ল্যাক কফি নিয়ে আয় তো, উইদাউট চিনি। সেদিনের মতো চিনি দুধ ঢেলে চা বানিয়ে আনিস না আবার। আরও বুঝে পায় না এই পুরুষ মানুষগুলো কেন ব্ল্যাক কফি খায়। না আছে চিনি আর না আছে দুধ, এতে জাস্ট গরম পানি ঢালো আর তার ভিতরে কফি ঢেলে নিয়ে এসো। এটা কোনো কফি হলো? এই জন্য বুঝি পুরুষ মানুষ এমন। তার গোষ্ঠীর সব পুরুষে ব্ল্যাক কফি খায়। গোষ্ঠীতে পুরুষ বলতে তো আছে আর কে, তার বাবা, চাচা, আরাধ্য আর আয়ুষ। আয়ুষটা আজকাল ব্ল্যাক কফি খায়। প্রথম দিন খেতে গিয়ে তো একেবারে ওয়াক করে সব ফেলে দিয়েছে। তারপর আরাধ্যর দেখা থেকে একটু একটু করে খাওয়া শিখতেছে। আরাধ্য এখনও আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে, যা গিয়ে বানিয়ে আন, কাল তো চলেই যাব। আরও মুখ বেঁকে বলল, এমনভাবে বলছেন যেন একেবারে চলে যাবেন আর আসবেন না। আরাধ্য টি টেবিলের উপর দুপা রেখে বলল, ফিরে নাও আসতে পারি, গ্রাম এলাকা, শুনছি সেখানে নেটওয়ার্কও ঠিক মতো পায় না। আচ্ছা, কদিনের জন্য যাচ্ছেন? 15-16 দিনের জন্য। ও, অনেক দিন। হ্যাঁ, শান্তিতে তো থাকতে পারবি। আসলে কে কে যাচ্ছেন? আমি, সুমি, সৌরভ আর কিছু বড় ডাক্তার। আমাদের চট্টগ্রামের দায়িত্ব। আর বাকিগুলোর খবর জানি না, ওদের হয়তো অন্য বিভাগে পাঠানো হয়েছে। ও আচ্ছা, কাল কখন বের হবেন? আরাধ্যা বিরক্ত হলো। ও, এত বকবক করছিস কেন? কফিটা নিয়ে এসে তারপর বকবক করে আরামসে শুনবো, যখন তখন যা। আরও চলে আসলো কফি বানাতে। আসার আগে একবার সন্ধ্যা রুমে উকি দিল। মামুনি শুয়েছে। রুমে ঢুকে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে মামুনি তোমার? কিছু বানিয়ে আনবো, খাবে? সন্ধ্যা পাশ ফিরে বলল, না না, কিচ্ছু লাগবে না, শরীর এখন ভালো আছে।
আচ্ছা, কিছু লাগলে আমাকে ডাকবে কিন্তু। আমি গেলাম তোমার গুণধর পত্রের জন্য কফি বানাতে। আরও 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিজের জন্য দুধ চিনি দিয়ে কড়া করে চা বানিয়ে রুমে নিয়ে আসলো। কফির মগ আরাধ্যের হাতে দিয়ে আরাধ্যের পাশে বসে বলল, এই শুনুন। আরাধ্য ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে বলল, বল শুনছি। ওখানে গিয়ে আমাকে একটা ভিডিও কল দিবেন, আমি দেখব গ্রামটা। আরাধ্য ঠান্ডা চোখে আরুর দিকে তাকালো। একটু আগে এই মেয়েকে, সে কি বলল? ওভাবে তাকাচ্ছেন কেন? দিবেন না ভিডিও কল? একটু আগে কি বলছি আমি? কি বলছেন? বলিনি ওখানে নেটওয়ার্ক পায় না ঠিক মতো? আর আমি ওখানে পিকনিক করতে যাচ্ছি না আরও। তাতে কি? ভিডিও করে রাখবেন, নেট পেলে ভিডিও সেন্ড করে পাঠাবেন, তা নাহলে কল দিবেন। এত বুদ্ধি কই রেখিস তুই? ওই তো আপনার বেডের বালিশের তলায়। কাপড় গুছাবেন না? গুছিয়ে দেয়। ওকে, কী কী নেবেন বলুন, আমি গুছিয়ে দিচ্ছি। আরও আলমারি থেকে আরাধ্যের জামা কাপড় বের করলো। আরাধ্য মুখে মুখে বলে দিল। আরও সুন্দর করে সেই মোতাবেক আরাধ্যের জামা কাপড় প্যাক করে দিল। আজকের রাতটা একটু অন্যরকম ছিল। ডিনার শেষ করে রুমে এসে আরু আর আরাধ্য। রুমের লাইট নেভানো ছিল। রুমে ঢুকতে তারা দেখছিল জানলার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো রুমটা আলোকিত করছে। আর ওই লাইটটা জ্বালাতে গিয়ে আরাধ্য মানা করে জ্বালাতে, আরও জ্বালায় না। আরাধ্য চেয়ার নিয়ে গিয়ে বড় ব্যালকনিতে বসে। পেছন পেছন আরও আসে। আগের থেকে একটা চেয়ার এখানে ছিল। আরাধ্য ইশারায় বসতে বলল। আরও বসে আকাশের দিকে তাকায় খুব সুন্দর করে। রাতের এই আকাশটা যেন এক বিশাল নীল সিল্কের চাদরে মোড়া। জ্যোৎস্নার আলো মেঘের মাঝে সোনালি রঙে ছড়িয়ে পড়ছে। আর পৃথিবী যেন আলোতে স্নান করছে। দূরের গাছগুলোর শীর্ষভাগ সাদা আভায় আলোকিত হয়ে গেছে। আর নিচে মাঠে বাগান যেন কোনো এক রহস্যময় শীতলতা পড়ে গেছে। হালকা ঠান্ডা বাতাস আরুর গায়ে স্পর্শ করে যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটি শ্বাসে এই শীতলতার মিষ্টি অনুভূতি শুষিয়ে নিচ্ছে। বাড়ির গেটের সামনে দারোয়ান তার লাঠি হাতে হাঁটছে, আর বাতাসে তার পদধ্বনি ফিকে হয়েছে। রাস্তার কিছু গাছ পাতা হালকা ঝরে পড়ছে। কি অপূর্ব এই দৃশ্য! আরও আর চোখে তাকালে আরাধ্যের দিকে। আরাধ্যকে মুচকে হাসতে দেখে বলল, পাগলের মতো হাসছিস কেন? একটা জোকস মনে পড়লো। কিসের জোকস? বলা যাবে না। বললে কি হয়? না বললেই বা কী হয়? এখন তো আমি আপনার বউ। তো তো মানে আপনার সব বলা উচিত আমায়। হুম, ঠিক বলছিস। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় কোনটা? বলবো? হুম, বল। বলতেই তো বললাম, প্রিয় মানুষটার সাথে এমনই এক রাত পাশাপাশি বসে কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে মুহূর্তটা ফিল করা। তাহলে আমরা এত দূরে কেন? আমার কাঁধে মাথা রাখ আর আমার হাতে হাত রাখ। তারপর চল দুজনে মিলে ফিল করি মুহূর্তটা। আরও মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার প্রিয় মানুষ নাকি? তাহলে কি অপ্রিয়? অবশ্যই। তাতেই আমি সই। অপ্রিয়ের ভেতরে প্রিয় আছে মেয়ে। তাতে কি অর্থ তো আর এক প্রকাশ করে না দুটোর? মাঝে মাঝে কিছু মানুষের মুখের ভাষা আই হেট ইউ হলে তার অর্থ বের করে আই লাভ ইউ। সো এসব শব্দ ডাজেন্ট ম্যাটার, বাট আমার কাছে ম্যাটার করে। সেটা তোর সমস্যা, আরও আমার নেই। তোর সমস্যা তো করার দায়িত্ব আপনার। আপনার নিজের সমস্যা সমাধান বের করে কুল পাচ্ছি না, সেখানে তোর সমস্যার সমাধান মনে হয় করতে পারবো না। নিজের সমস্যার সমাধান নিজে করতে শেখো। হুম, বুঝলাম। কি বুঝলি? বুঝলাম আমার ঘুমোতে হবে এখন, আমি গেলাম। আপনি আসেন, কাল তো আবার সফরে বের হবেন। তোর সাথে নিয়ে গেলে আমাদের হানিমুনটাও হয়ে যেত। আরও আরও চলে গেল। আরাধ্য আরও কিছুক্ষণ একা একে বসে রুমে এসে আরও জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে জড়িয়ে ধরলো। আরও কেঁপে উঠলো। কি হচ্ছে এসব? কিছু হচ্ছে না আরও, জাস্ট কমন বিষয়। কেঁপে উঠছিস কেন এত? আমার সুরসুরি লাগছে। লাগুক, সেটা তোর সমস্যা, আমার নাই। জামার উপর দিয়ে রাখুন। না, আমি এইভাবে ঘুমাবো। ঘুমা চুপচাপ। আরও আরাধ্যের দিকে তাকালো। এতে আরাধ্য আরুকে টেনে আরও নিজের কাছে টেনে আনলো। আরাধ্যর নিঃশ্বাস গিয়ে পড়ছে আরুর মুখের উপর। আরাধ্য আরুর কাপা ঠোঁটটার দিকে একবার তাকালো, তারপর আলতো করে চুমুকে ফিসফিস করে বলল, ভালোবাসা প্রকাশবিহীন আমাদের এই টোনাটুনির সংসারটা এগিয়ে যাক আরও সহস্র বছর। তারপর ও মুখে বলবো, আরু তোকে আমি ভালোবাসি না, অথচ হৃদয়ে থাকবে অন্য কিছু। আরও আরাধ্যার বুকে মাথা গুঁজে চোখ বন্ধ করে বলল,
সকাল ছিল অন্যরকম, মেঘলা আকাশ, দমকা বাতাস, সূর্যের প্রখর নেই। ঘড়ির কাঁটা আটকে আছে 8-এ। সকাল 8:20 বাজে। আরু রান্নাঘরে সকলের ব্রেকফাস্ট বানাচ্ছে। রান্নাঘর থেকে বসার ঘরে উকি দিতেই দেখলো আশার সন্ধ্যাকে ধরে নিয়ে আসছে। সোফায় সযত্নে বসিয়ে জিজ্ঞাসা করলো, কিছু খাবে, আনবো? সন্ধ্যা অসুস্থ শরীরে মাথা এলিয়ে দিল আশার কাঁধে। আশার মাথা হাত বুলিয়ে দিল, আর চোখ জুড়িয়ে গেল। কত ভালোবাসা, কত আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে এই বয়সে। আসলে জীবন চলার পথে একটা সাপোর্টিভ জীবনসঙ্গীর খুব প্রয়োজন। আরাধ্যকে তেমন মোটেও না। সে তো তাকে সহ্যই করতে পারে না, আরও পারে না সহ্য করতে। আরও কথাগুলো ভাবতে মন খারাপ হয়ে উঠল। খাবারগুলো টেবিলে সাজিয়ে আশার সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, মামুনি বাবাই, খেয়ে এসো। আশার সন্ধ্যাকে ধরে চেয়ারে বসিয়ে দিল। আরাধ্য কোথায়? উনি ঘুমাচ্ছেন। কাল রাত, আজ রাতে তো চট্টগ্রাম যাবে। হ্যাঁ শুনলাম কাল। আরশি কোথায়? উঠে পড়ছে বোধহয়, নিয়ে আসছি ডেকে। আরও আরশিকে ডেকে নিয়ে আসলো। আশার আরুকে বলল বসতে, একসাথে খাবার খাওয়ার জন্য। আরু বসলো না, বলল পরে খাবে। আশার খাবার খেয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, মেডিসিন খেয়ে ও টাইম টু টাইম। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলিও, আমি পাঠিয়ে দিব। আশার সন্ধ্যার হাতের পিঠে চুমু খেয়ে বলল, এত উতলা হবেন না ডাক্তার সাহেব, আপনি নিশ্চিন্তে কাজে যান, শুধু টাইম টু টাইম ফোন করবেন, তাতেই হবে। আশার মুচকে সে আরশির গালে চুমু খেয়ে চলে গেল। আরাধ্যর ঘুম ভাঙল 10টার দিকে। মনে ভেঙে ফ্রেশ হয়ে বসার ঘরে আসতে আরুকে সোফায় বসে টিভি দেখতে দেখে বলল, বাবা চলে গেছে? খাবার দে। আরও প্লেটে খাবার বেড়ে দিল। আরাধ্য প্লেট নিয়ে টেনে বলল, তুই খেয়েছিস? না। খাসনি কেন? খাবার বার প্লেটে, আর পাশে বস। আরও প্লেটে নিজের জন্য খাবার বলল। আরাধ্যকে খাবার খেতে খেতে বলল, আমি তো থাকবো না, টাইম টু টাইম খাবার খেয়ে নিস, পড়াশোনা ঠিক মতো করিস। কিছু খাওয়ার হলে আমায় বলবি, আমি ব্যবস্থা করে দিব। কিভাবে? ম্যাজিক। রাতে তাড়াতাড়ি ঘুমাবি, এখন আর কেউ বিরক্ত করবে না। আসলেই সেজন্য তোর উচিত আমায় ধন্যবাদ দেওয়া, কিন্তু দিতে পারছি না। কেন? বুঝতেছি না। আচ্ছা, পরে বুঝিস। আমার খাওয়া শেষ, আমি একটু বাইরে থেকে আসছি। আরাধ্য চলে গেল বাইরে। আর প্লেটগুলো ধুয়ে উপরে করে রাখলো। মন মেজাজ ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে ভালো কিছু হবে না। অস্থিরতা নিয়ে সারাদিন কাটলো। সন্ধ্যার পর আরাধ্য রেডি হলো, এখন বের হবে। গাড়ি অপেক্ষা করছে বাইরে। আরও নির্মিত চোখে তাকিয়েছে আরাধ্যের দিকে। আরাধ্য সেটা বুঝতে পেরে চুলগুলো পিছনে ব্রাশ করতে করতে বলল, কিরে, আমাকে অনেক হ্যান্ডসাম লাগছে নাকি? পরক্ষণ হুট আসতে আরও ফের বলে, মোটেও হ্যান্ডসাম লাগছে না। তাহলে চোখ দিয়ে অমন গিলি খাচ্ছিস কেন? গিলি খায়নি, আপনার ভাবসাব দেখলাম। আরুদের ল্যাগেজটা হাতে নিয়ে আরুর দিকে এগিয়ে এসে আরুর বা গালটা টেনে বলে, সাবধানে থাকিস, সাবধানে রাখিস সবাইকে। পৌঁছে একটা ফোন দিন। আচ্ছা চললাম। আরাধ্য চলে গেল মায়ের সাথে দেখা করে। আরও বাড়ির গেট অব্দি গিয়ে দাঁড়িয়ে রইল। আরাধ্য গাড়িতে ঢুকে হাত দিয়ে আরুকে বিদায় জানালো। আরু কেন জানি বুকটা ফেটে কান্না পেল, চোখ ছলছল করছে। হাত উঁচু করে বিদায় দিল আরাধ্যকে। গাড়িটা চলতে শুরু করলো। যতদূর দেখা গেল গাড়িটা, আরু গাড়িটার দিকে তাকিয়ে রইল। রাতে আর খাবার খেতে পারল না আরু। না খেয়ে ঘুমাতে চলে গেল, অথচ ঘুম নেই চোখে। পুরো রুমে কি যেন নাই। এখন রাত 1টা। চারিপাশে মেঘ ডাকার আওয়াজে মুখরিত হচ্ছে, অথচ আরুর মন আকাশে আজ মেঘ জমেছে। একটু পর হয়তো বর্ষণ হবে। ব্যালকনিতে আসলো আরু। অভ্যাস কতটা বাজে হতে পারে তা আজ আরও বেশ টের পাচ্ছে। আরাধ্য তার অভ্যাসে পরিণত হয়েছে। রোজ ঝগড়া, রাতে জড়িয়ে ধরা, কথায় কথায় টিচ করা, সব জীবনের একটা অংশে পরিণত হয়েছে। আর আজ কিছু সেই অভ্যাসে বিঘ্ন ঘটায় আরও দম বন্ধ হচ্ছে। এটা নাকি ভালোবাসা? আরও তো আরাধ্যকে ভালোবাসে না, জাস্ট অভ্যাস। এই অভ্যাসের নেশাও দেখছি মারাত্মক। আরও ফোন গ্যালারি থেকে তার আর আরাধ্যর বিয়ের ছবি বের করলো। আরাধ্য আরুর দিকে তাকিয়েছে, আর আরু মাথা নিচু করে। আরও আরাধ্যর ছবির উপর হাত বুলি বলল, এই প্রথম আপনাকে এত মিস করছি। এর আগে তো আমরা দূরে ছিলাম, কই এমন তো হয়নি। তাহলে কি শুধু চট্টগ্রামে যাওয়ার কথা শুনে এমন হচ্ছে? কতদিন আপনার দেখা হবে না বলুন তো? ঝগড়া না করে কিভাবে থাকবেন? পেট ফেটে ব্লাস্ট হয়ে যাবে না? আপনাকে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। তবু একদিন না না পেরোতে কেমন খাকা লাগছে। ঘুম তো নিয়ে চলে গেলেন সাথে। এখন আমি কি আপনার ছবির দিকে তাকিয়ে রাত্রি পার করে দেব?
বেয়াদব অসভ্য ছেলে। আরাধ্য এখানে থাকলে আরুর এই মুখের কথা শুনে তেতে উঠে বলতো, এই বেয়াদব মেয়ে, আমাকে বেয়াদব অসভ্য বলছিস? কি করছি? তোর ঠোঁটে চুমু খেয়েছি নাকি তোর সাথে ইয়ে করার চেষ্টা করছি লুচি মেয়ে? আরও হেসে ফেলল কথাটা ভেবে। পুরো রাত নির্ঘুম কাটলো ওর। ভোরের দিকে আজান কানে আসতে রুমে ঢুকে উজু করে নামাজ আদায় করে নিল। তারপর বিছানায় শুয়ে ঘুমিয়েরা হেসে হানা দেয়। এই ঘুমের ভাঙে 10টার পর। আনমোড়া ভেঙে ঘড়িতে সময় দেখাতে চোখ কপালে উঠে যায় ওর। সকালে রান্না তো করাই হয়নি। তখন সবাই কি খেয়েছে আর মামুনি? সে তো ডাকেনি। আরও তাড়াহুড়ো করে রুম থেকে বের হলো। বসার ঘরে এসে দেখে বসার ঘর ফাঁকা, আর টেবিলের খাবার সাজানো, পরোটা, ডিম ভাজি আর ডাল। আরও সন্ধ্যার রুমের দিকে গেল। সন্ধ্যা বসে আছে। আরও এগিয়ে গেল। সরি মামুনি, আসলে উঠতে পারিনি সকাল সকাল। তুমি রেঁধেছিলে সকালে? সন্ধ্যা আরোর দিকে তাকালো। না, ডাক্তার সাহেব হোটেল থেকে এনে দিয়েছে। ইস, কেন যে সকালে ঘুমাতে গেলাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? কিছু হয়নি, রিল্যাক্স। খাবার খেয়েছো? না। চলো, খাবে। আরও সন্ধ্যাকে ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। আরও খাবার প্লেটে পেরে চেয়ার টেনে বসে বলল, মামুনি শোনো। হ্যাঁ বল। তোমার ছেলে ফোন দিয়েছিল ভোরের দিকে, দিয়েছিল ডাক্তার সাহেবের ফোনে। আরুর মন চুপসে গেল। সারা রাত সে অপেক্ষা করলো আরাধ্যর ফোনে, অথচ তাকে একবার ফোন করলো না। কথা হয়েছে তোমার সাথে? ঠিকমতো পৌঁছেছে? আমার সাথে কথা হয়নি। আর ঠিকমতো পৌঁছেছে? চিন্তা করিস না। তোমার ছেলে তো আমায় ফোন দিল না মামুনি। রাগ করে মন খারাপ করে বললে আরু। সন্ধ্যা মাথায় হাত বুলিয়ে দিল, দিবিনি ফোন, মন খারাপ করিস না। আরও চুপচাপ খেয়ে প্লেট ধুয়ে সন্ধ্যাকে তার রুমে দিয়ে নিজের রুমে আসলো। বিছানা থেকে ফোন নিয়ে আরাধ্যর নম্বরে কল লাগালো। ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। মন আরও খারাপ হয়ে গেল। কয়েকবার দিল ফোন, ফলাফল একই। আরও ফোন বিছানা রেখে স্টাডি রুমে গেল। হরেক রকমের এই রুমে বই, বিশেষ করে বেশি বই মেডিকেল টাইপের। আরাধ্য আর আসার পরে আর কিছু বই আছে প্রবীণ লেখকদের। আরও সময় কাটানোর জন্য একটা বই নিয়ে সন্ধ্যা রুমে গেল। বাইরে ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যাকে নিয়ে সে বাগানে আসলো। বাগানের সবজি গাছগুলোতে আজ ছোট ছোট সবজি দেখা মিলছে, যেমন মরিচ গাছে মরিচ, বেগুন গাছে বেগুন, পেঁপে গাছে পেঁপে, লাউ গাছে লাউ। কয়েকদিন গেলেই বড় হয়ে যাবে। আরও বইটা পড়ে সন্ধ্যাকে শোনাতে লাগলো। সন্ধ্যা শুনল। এদিকে আশি স্কুলের ছুটির সময় আসতে ড্রাইভারকে বললে আশিকে নিয়ে আসতে। ড্রাইভার চলে গেল আশিকে আনতে। তবে আশিকে একা আনেনি, সাথে আয়ুষ এসেছে। আরও আয়ুষকে দেখে ভুরু কুচকাল। কিরে তুই এখানে? আয়ুষ বোকা শোকা মুখ করে বলল, কেন? ইউ ডিড নট হ্যাপি আমাকে দেখে? বিয়ে হওয়ার সময় পর তো দেখছি আমায় ভুলে গেছো তুমি। আমি তো ভুলিনি তোমায়, সেই জন্য এসেছি। নটঙ্কিবাজ, আমাকে দেখতে এসেছিস নাকি আশির জন্য এসেছিস? আমি কি বুঝি না ভেবেছিস? বুঝেছো, ভালো কথা। এবার সেটিং করে দাও না তোমার ননদের সাথে। জীবনেও না। আমার এ জীবনে তোমার ননদ ছাড়া যে বৃথা, তাতে আমার কি? আমি তো আমার ননদকে তোর কাছে দেব না। আমি ওর বিয়ে সুন্দর একটা ছেলের সাথে দেব। কেন? আমি কি সুন্দর না? কত মেয়ের ক্রাশ আমি জানো? জেনে লাভ নেই আমার। আশি তোমার না। তুলে নিয়ে বিয়ে করব আশিকে। আমার সাথে বিয়ে না দিলে ঝাঁটা দিয়ে পিটামু। পিটাও, তাতেও রাজি। পাবনাশ্রীর একটা ব্যবস্থা করে রাখবো। যা ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। আরু, আয়ুষ আর আরশিকে খাবার দিল। দুজনে খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। রাতের দিকে আরও আবার ফোন দিল আরাধ্যকে। 2-3 বার বেজেই কেটে দিল। তৃতীয়বার রিসিভ হলো। এতে যেন দেহ প্রাণ ফিরে পেল। ওপাশ থেকে আরাধ্য বলে উঠল, হ্যাঁ আরু। মনে হলো গত বছর পর মানুষটার গলা স্বর শুনল আরু। কিরে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। তো কথা বলছিস না কেন? আরও অভিমান জড়ানো কণ্ঠে বলো, ফোন দেননি কেন আমায়? বলিনি পৌঁছে দিতে? নেট সমস্যা করেছিল। বাবাই তো ঠিকই ফোন করেছিল। তোকে ফোন দিয়েছিলাম, ঢুকছিল না। পরে বাবার ফোনে দিতে ঢুকে গেল। বুঝেছিস তো? কি বুঝেছি? চিন্তা রাখতে ভালো লাগে আমায়? ওমা, কেন? চিন্তা করছিলি নাকি আমায় নিয়ে? আরও থতমত খেয়ে গেল। করতেই পারি চিন্তা। কেন করবি চিন্তা? সেটা চিন্তাকেই জিজ্ঞাসা করুন। এখন বলুন কি করছেন? কেবল ক্যাম্পে ফিরলাম। সারাদিন রোগী দেখে শরীর ক্লান্ত। খেয়েছেন? এসে খাইয়ে দিয়ে যা। হাত দিয়ে খাওয়ার মতো সময়
ইচ্ছে নষ্ট করছে না এখন। খেয়ে নিন, ভালো লাগবে। সব ভালো লাগা বাসায় রেখে আসছি। সেখানে খাবার আর কি আর ভালো লেগে থাকবে মানে? আরাধ্য মুচকি এসে বলল, মানেটা সিম্পল, বাবা মা বোনকে বাসায় রেখে এসছি সেটাই বললাম। ও হ্যাঁ। মন খারাপ হলো আরুর। লোকটার জন্য মরি হয়ে যাচ্ছে আর লোকটা তাকে মিস করেই করছে না। রাতে কেমনি ঘুমলে? নিশ্চয় নাক ডেকে সকাল 10টা অবধি। আর রাগ দেখে বলে, হ্যাঁ নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি শান্তিতে সারা রাত। আমি ঠিক জানতাম, জেনে উপকৃত করলেন। কি করছেন? বসে আছি ব্যালকনিতে। আজ তো জ্যোৎস্নারে সাথে প্রিয় মানুষটা নেই। তাহলে ব্যালকনিতে বসে কি করছেন? এমনি। মন খারাপ নাকি? থাকলে তাতে আপনার কি? চেষ্টা করতাম ভালো করার। করুন তাহলে। গান শুনবি? শোনান। হিন্দি গান, ওকে। বুঝিস? মিনিং বুঝিস তো? আপনার কি আমাকে গাধা মনে হয় যে বুঝবো না? গাধা তো তুই। গান শোনালেও শোনান, তা না হলে আমি ফোন রাখলাম। আচ্ছা, সেই গিটারটা আগে নিয়ে আসি। গিটার? আপনার গিটার তো বাসায়। আরে শোরুম নিয়ে আসছে আসার সময়। ফোনে থাক। আরাধ্য গিটারের চেয়ে আনলো শোরুমের থেকে। তারপর ক্যাম্পের বাইরে চোয়ালে বসে গিটারে টুংটাং সুরে গান তুলল। तारों को मोहब्बत आंबर से फूलों को। শুনছিস? আরও ঠোঁট কামড়ে চুপ থেকে বলল, শুনছি। কিছু বুঝলি? কিছুটা। কি বুঝলি? বুঝা আমাকে। এই তো ভালোবাসা বাসিগা। কারেন্ট। কার সাথে কার বলতো? দিলের সাথে দিলবার, পায়ের সাথে পায়েলের, আর আর কি? আপনার সাথে আমার। আরও তো মুখ বাঁকিয়ে বলল, এই ওনার সাথে আমার। রাত অনেক হলো, ঘুমা। আর রাগে কণ্ঠে বলল, অসভ্য একটা পুরুষ আপনি। আর তুই সভ্য নারী, তাই না? হ্যাঁ। স্বপ্নে। রাখলাম। ভালো কথা। রেখেছিস? খেয়েছিস? আমি তো খাইনি। তুই খাসনি কেন? আপনি যে আপনার আগের আমার খাওয়া এক যাবে না? তোর একমাত্র জামাই আমি। যাস নামের। কাজেরও চাচ্ছিস? অবশ্যই। ওকে রাখছি। আচ্ছা ফোন দিন কিন্তু। আমি কেন দেবো? তুই দিবি। আমি দিলে তো পাই না আপনায়। এই যে পেলি, হঠাৎ মরীচিকার মতো পাই। এতেই সন্তুষ্ট থাকতে শিখো মেয়ে। বেশি গুরুত্ব দিলে পরে পায়ে ঠেলবো। মোটেও না। তাহলে কি মাথায় করে রাখবি? অবশ্যই। লাল পানি টানি খেয়েছিস নাকি আজ? আরু, লাল পানি খেতে যাবো কেন? না মাঝে মানে আজ এভাবে কথা বলছিস? কীভাবে কথা বলছি? প্রেমিকার মতো। আমি তো প্রেমিকাই, জাস্ট প্রেমিক নেই, সেজন্য আপনায় বানাতে চাইছি। আপনি রাজি? জীবনও না। তাহলে তেলের নদীতে ডুবে মরে যান। বিধবা হওয়ার ইচ্ছে? এমন জামাই থেকে কি লাভ? এত লাভ লোকসান খুঁজিস কেন? জীবনে খুঁজতে হয় লাভ লোকসান। আচ্ছা পাগলি ঘুমা। আপনি খেয়ে ঘুমান। আরও ফোন কেটে দিল। ভালো লাগছে এখন। কিছুক্ষণ ব্যালকনি থেকে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ভার্সিটি চলে আসলো আরও। ক্লাসগুলো ঠিক মতন করে ক্লাস শেষ হতে রনিকে ডেকে উঠলো। আরও পেছনে তাকালো। রনি এগিয়ে এসে বলল, ভুলেই গেছিস? আরও বিয়ের পর না ঠিক মতো ভার্সিটি আসিস আর না গ্রুপে মেসেজ দিস। আরও স্মিত হেসে বলল, সংসার নিয়ে ব্যস্ত থাকি রে বাবা। বিয়ে করবি না বলে এখন সংসার নিয়ে ব্যস্ত? ভীষণ চেঞ্জ এসেছে তোর মধ্যে। তোর বিয়ে হোক, তখন তোর ভিতরে চেঞ্জ আসবে। আচ্ছা চল, আজ কোনো ক্যাফেতে বসি। সাইফা, সাবু, মিলান সবাই যাবে। সময় হবে? আচ্ছা চল। আরও সবাই মিলে ক্যাফেতে আসে। যে যার মতো গল্প করছে। আরও চুপচাপ আসলো। কফির অর্ডার দেওয়ায় কফি চলে আসলো। আরও কফি খেতে ফোন হাতে নিয়ে ফেসবুকে দেখতে দেখলো আরাধ্য অনলাইনে। আরও মেসেজ দিল, কী ব্যাপার অনলাইনে যে? মেসেজ ডেলিভারি হলো কিন্তু সিন হলো না। মিনিট পাঁচেক পর দেখালো অ্যাক্টিভ 7 মিনিটস অ্যাগো। আরও বুঝলো মশাই লাইনে নেই। আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাসায়। বাসায় আসতে নতুন 3টে মুখের দেখা পেল আরও। বসার ঘরে বসে আছে একজন মহিলা, একজন পুরুষ আর একটা ছেলে। আয়ুষের থেকে অনেকটা বড় হবে। মহিলার স্বামী আর ছেলে বোধহয় ওনারা। আরও সন্ধ্যাকে দেখা মাত্রই টেনে নিয়ে আসলো। শরীফা, ও হচ্ছে আরু, কণার মেয়ে আর আমাদের আরাধ্যর বই। শরীফা আরুকে আপাতমস্তক পরখ করছে। মেয়েটা কত বড় হয়েছে। সেই ছোট থাকতে দেখেছে। বাইরের দেশে থেকে থাকে, সেজন্য বিয়েতে আসতে পারেনি। আরুকে দেখে ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে সেটা আরুর হাতে তুলে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলে, মাশা আল্লাহ, ভীষণ সুখী হও। রাত
ভাইয়ের মেয়েটা কি মিষ্টি দেখতে হয়েছে। আরাফাত তো সায় মিলে বলল, আসলে সে ছোট থাকতে দেখে গেছি, চোখের সামনে দিয়ে চলে গেল, চিনতেই পারলাম না, কেউ বললও না। তা আরাধ্য আসার কোথায়? সন্ধ্যা জবাব দিল, ডাক্তার সাহেব আসতেছেন। আর আরাধ্য তো নেই এখানে, চট্টগ্রামে গেছে। ও, ছেলেকে ডক্টর বানিয়েছো বুঝি? হ্যাঁ, আপনার বন্ধুই বানালো। আমাদের কুণালও তো ডক্টর লাইনে পড়াতে পারলাম না। বেটা আমার কমার্স নিয়ে পড়ছে, ব্যাংকার হবে। কিসে পড়ে? এবার টেনে। বেশ ভালো স্টুডেন্ট কিন্তু কুণাল, মাশাআল্লাহ। আমাদের কণার ছেলেটা একদম পড়াশোনা করতে চায় না। এ- একবার দেখা হয়ে যাক নিক, জাস্ট আপনার, দেখবেন আয়ুষ কী জিনিস। আপনার মাথা আউলে যাবে তার কথা শুনলে। তাই নাকি? তাহলে তো দেখা করতে হয়। আরও কিছুক্ষণ বসে রুমে চলে আসলো। কুনাল ছেলেটা আড়সে থেকে বছর 3-4 বড় হবে, বেশ হ্যান্ডসাম এই বয়সে। কেমন চুপচাপ অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, কোনো কথা বলে না। আনিজি বোধ হয় করছিল বোধহয়। প্রথমবার দেশে ফিরেছে, অচেনা সব, সেজন্য বোধহয়। আরাফাত দেশে আসার 2 দিন পর রাতের বাসায় আসলো। রাত আরাফাতের আসার কথা শুনে অফিস থেকে আগেই চলে এসেছে। বসার ঘরে আসার আরাফাত রাত মিলে গল্প জুড়ে দিছে। কুনাল রাতদের বাড়ির বাগানে বসে দোলনায়। আজ সবে স্কুল থেকে এসেছে। বাগান পার হতে অচেনা এক ছেলেকে বাগানে বসে থাকতে দেখে আসলো। আপাতমস্তক পরখ করে কুণালকে বলল, তারপর বলল, হু আর ইউ মিস্টার? হোয়াট ইউ ডুইং মাই বাড়ির বাগান? কুণাল আচমকা এমন ইংলিশ শুনে ভুরু কুঁচকে ফেলল। ঘাড় ফিরে আয়ুষকে দেখে বলল, এই, কে তুমি? আয়ুষ কোমরে 2 হাত গুজে বলল, আমি কে মানে? আমার বাড়ি, আমার বাগানে বসে আছো, আমি কে? তুমি কে সেটা বলো। কুণাল হাত বাড়িয়ে বলল, আমি কুণাল, তোমার নাম কি? আয়ুষ হ্যান্ডশেক করলো না, 2 হাত বুকে গুজে বলল, মাই নেম আয়ুষ আহমেদ। তোমার কি? তোমায় আমি চিনি না। আমিও চিনি না তোমায়। তাহলে আমাদের বাসায় কার সাথে এসেছো? বাবা মায়ের সাথে। আয়ুষ ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে চলে আসলো। বসার ঘরে এক অপরিচিত মুখ দেখে এগিয়ে এসে বাবার পাশে বসে ফিসফিস করে বলল, ওটা কে বাবা? রাত আয়ুষকে আরাফাতের সাথে পরিচয় করে দিল। আরাফাত ভাই, এই হচ্ছে আমার হতচ্ছাড়া ছেলে আয়ুষ। আর আয়ুষ, উনি হচ্ছে তোমার আঙ্কেল। আরাফাত হাত বাড়িয়ে ডাকলো আয়ুষকে। আয়ুষ কাঁধ থেকে ব্যাগ খুলে আরাফাতের কাছে গেল। আরাফাত আয়ুষের মাথা চুল নেড়ে বলল, কেমন আছো চ্যাম? আয়ুষ মৃত্যু হেসে বলল, এই তো আঙ্কেল, সিঙ্গেল লাইফ যেমন তেমনই চলছে। আরাফাত ভুরু কুঁচকাল। মানে? মানে? রাত আয়ুষকে থামিয়ে দিয়ে বলল, ওর কথা বাদ দাও ভাই, মেন্টাল তাচ্ছিরা। আয়ুষ, যা ফ্রেশ হ গিয়ে। আয়ুষ বাবাকে মুখ ভেঙে চলে আসলো ঘরে। সন্ধ্যার পর সবাইকে খেতে দেওয়া হয়েছে। আয়ুষ খাচ্ছে আর কুণালকে দেখছে। হঠাৎ কি মনে হলো, আয়ুষ বলে উঠলো, এই ছেলে, তুমি কিসে পড়ো? রাত চমকালো, এই, তুই কাকে এই ছেলে বলছিস? কেন? ওই ছেলেটাকে আঙ্কেলের পাশে বসেছে, থাপড়ে গাল লাল করে দিব। তোর থেকে বয়সে বড়। ভাইয়া বল, ওকে। ভাইয়া, তুমি কিসে পড়ো? কুণাল জবাব দিয়ে টেন নি। খুব বিলিভ, না না, খুব বিলিয়ান তুমি, আশির মতো। হুইজ আশি? মাই লাভ। রাত ভীষণ খেলো। আরাফাত পানির গ্লাস এগিয়ে দিল। রাত টকটক করে পানি খেয়ে নিল। আরাফাত অবাক চোখে আয়ুষকে পরখ করলো। এর জন্য বুঝি সবাই এত এর গুণগান করছিল আয়ুষ। ছেলে তো পুরোই। আজ রাত আরাফাত না রাতদের বাসায় থাকবে, সেই হিসেবে কুণালকে রাতে থাকতে বলা হলো আয়ুষের রুমে। আয়ুষ তো কুণালের রুমে আসার পর থেকে পড়াচ্ছে বারবার, আর চোখে দেখছে। কুণাল সেটা লক্ষ্য করলো। বিছানায় বসে বলল, কিছু বলতে চাও? আয়ুষ মাথা নেড়ে বলল, না। আচ্ছা, একটা কথা বলো তো। বলো, কি জানতে চাও? আশিকে? ওমা, চেনো না তাকে? না। আমার হবু বউ, আশার চাচুর মেয়ে, দেখো নি? না। খুব বিলিয়ান, জীবনে ফেল করেনি কোনো সাবজেক্ট। তুমি কি বিলিয়ান না? না, আমি তো ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, 3-4 সাবজেক্টে ফেল করি, ভেরি ব্যাড। তোমরা কি চলে যাবে? কোথায়? যেখান থেকে এসেছো? না, আমরা এদেশে চলে এসেছি একেবারে। তোমায় আমি আশির সাথে দেখা করাবো, ওকে? জানো, আশি আমাকে পছন্দ করতে চায় না কেন? আই ডোন্ট নো, শি নেভার টক টু মি, এভরি টাইম শি ইগনোর মি, মাই হার্ট অলওয়েজ ব্রোকে হয়। ব্যাস থামো, তুমি ইংলিশ বলতে জানো না। কে বলছে জানি না? এই যে, আই টক টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ ইউ। এসব তো ভুল ইংলিশ হতে পারে, তাতে আমার কি? এই জন্য বুঝি ফেল করে এক্সামে।
আমাদের ওখানে তোমার থেকে পিচ্চি পিচ্চি ছেলেমেয়েরা গড় গড় করে ইংলিশ বলে। তোমাদের ওটা আমেরিকা আর এটা বাংলাদেশ। সো ডিফারেন্স তো থাকবে। তুমি আমার ফ্রেন্ড হবে? কেন নয়, অবশ্যই। আমাকে কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, পড়াশোনায় যখন হেল্প করবো তখন আমায় বলো, আমি করে দিব। ধুর, পড়াশোনায় হেল্প দিয়ে আমি কি করব? তুমি আমাকে অন্যভাবে হেল্প করবে মানে? মানেটা হচ্ছে তুমি আমাকে শিখিয়ে দিবে কি করলে আসে আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কথা বলবে। ভীষণ ভালোবাসা বুঝি? ভীষণ মানে ভীষণ। খুব সুন্দর নাকি তোমার আশি? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী রমণী আসে আমার কাছে। দেখতে হচ্ছে তাহলে তোমার সুন্দরী। বোনের নজরে দেখো কিন্তু অবশ্যই। তা পড়তে থাকো, আমি বরং ঘুমালাম। আরে আমিও তো ঘুমাবো। আরে পড়ে কি করব? মশারিটা টানাও না, আমি ওয়াশরুম থেকে আসছি। কুনাল মশারি না টেঙিয়ে ঘুমিয়ে পড়লো। তার এসব মশারি টাঙানোর অভ্যাস আছে নাকি? আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি না টাঙানো থেকে ঠোঁট নেড়ে কুনালকে ইচ্ছে মতো বকে দিল। তার ঘরে তার বিছানায় ঘুমাচ্ছে কেমন রাজপুত্রের মতো। আয়ুষ মশারি টাঙালো না, মাঝখানে কোলবালিশ দিল, পাশ থেকে ফোনটা নিয়ে রিলসে ঢুকলো। একটা রিলসে আয়ুষের চোখ আটকালো। প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে, আর ছেলেটা মদ খেয়ে সেই বিয়ে বাড়ির সামনে বসেছে আর গান গাইছে, ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাই দে। রিলসটা আরাধ্যর ফোনে পাঠিয়ে ছোট্ট করে মেসেজ লিখলো, ব্রো, আমার ফিউচার। পরদিন কুণালরা চলে গেল কুণালদার দাদির বাড়ি। আরও এক্সাম ঘনিয়ে আসছে, সেজন্য বেশিরভাগ সময় বই নিয়ে পড়ে থাকতে। সন্ধ্যা অসুস্থ হয়, এখন রান্নাবান্না সুস্থ হয়, এখন রান্নাবান্না সন্ধ্যা সামলায়। আরও অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করছে। এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে আরও তাকিয়ে দেখে আরাধ্যর ফোন। আরও মুখে হাসি, তড়িঘড়ি করে ফোনটা কানে নিয়ে হ্যালো বলে। আরাধ্য অস্থির মন যেন শান্ত হলো আরুর গলার স্বর শুনে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলল, কী করছিস? এই তো পড়াশোনা। আপনি? ক্যাম্পে আছি। ও আচ্ছা, কিছু বলার জন্য ফোন দিয়েছেন? কেন, এমনি ফোন দেওয়া যায় না নাকি? না তেমন না, আসলে অপেক্ষায় ছিলাম আপনার ফোনে। অপেক্ষায় ছিলি? জানি না। জেনে জানা। কার থেকে? তোর থেকে। জানা যাচ্ছে না তো, জিজ্ঞাসা করছিলাম। কি বললে? তোমার বললে তোমার তার উত্তর জানা নেই। ভালো লাগছে না রে এখন এখানে। ওমা কেন জানি না। আরও স্মিত হেসে বলল, জেনে জানান। আর তো মুচকে এসে বলল, আমার কথা আমাকে ফেরত দিচ্ছিস? পাখির মতো দুটো ডানা থাকলে ভালো হতো। কেন? উড়ে চলে আসতাম। কোথায়? আরাধ্য বিরক্ত হয়ে বলল, আমার এক্সদের কাছে শালি। আই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শালি বলছেন কাকে? তোকে, শালার বোন। তোর অস্থির লাগে না? লাগে তো। বেশি হাঁটাহাঁটি করলে, দৌড়ালে, বেশি খেলে মরে যা তুই আরও। আমার সামনে থাকলে তোকে এখনই ছাদ থেকে আমি ফেলে দিতাম। ওমা কেন? মনের সুখে। শুনলাম আরাফাত আঙ্কেল এসেছে। হ্যাঁ। তোর ভালো লাগছে না? কচু গাছের সাথে ফাঁসি এই দেন তাহলে। কচু গাছ থাকলে তো নিব, কলা গাছও নেই। না। আহারে, হাসি পাচ্ছে তোর? মোটেও না। খুব কষ্ট হচ্ছে আপনার জন্য। হার্ট অ্যাটাক কর, সেই উছিলায় চলে আসিস। বকবক করার সময় নেই মশাই, পরীক্ষাকাল, পড়তে হবে। পড়াশুনো করে কোন রাজ্য উদ্ধার করবে তুই? আপনার মনের রাজ্য। তালা মারা ওই চাবির। হুম, চাবি নেই? চাবি লাগে না খুলতে? তাহলে কি লাগে? মনের মিল থাকলে খুলে যায়। মনের মিল হবে কি করে মেয়ে? আমি তো ব্রান আর তুই তো গুলিস্তান। আরও দাঁত কিরমির করতে করতে বলল, শাট আপ। ফোন রাখেন বেয়াদব। তুই বেয়াদব, তোর ভাই বেয়াদব। আয়ুষকে টানছেন কেন? তোর ভাই গতকাল রাতে কি করেছে জানিস? কি করেছে? আমাকে একটা রিলস পাঠিয়েছে। তো কিসের রিলস জানি না। কিসের রিলস? ছ্যাঁকা খাওয়ার রিলস। তোরে পাঠাচ্ছি দেখ। মাথা তো একেবারে গেছে। এখন আমার মাথাটা খাচ্ছে দিনকে দিন। বড় হলে দেখিস, আক্কাল্লে বাস আমায় ধরায় দিবে তোর ভাই। দিলে ধরিয়ে দিবে, সমস্যা কি? তোর ভাই সময় থাকতে বোঝা আরু। আশির সাথে কিন্তু ওর কোনো কিছুই সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুই আমি সবাই জানি। বড় হলে ঠিক হয়ে যাবে। এখন কি ফিডার খাওয়া বাচ্চা তোর ভাই? ও কিন্তু সেই রকম একটা ধাক্কা খাবে। পজিটিভ ভাবুন। যা নেগেটিভ তা কেন পজিটিভ ভাববো আমি? আশিকে
বাবা আয়ুষের হাতে তুলে দিবে না, মিলিয়ে রাখিস। সে তার মেয়েকে নিয়ে ভীষণ পজিটিভ। আয়ুষ তো ভালোবাসা আশিকে। জানি না তোর ভাইয়ের পাগলামি ভালোবাসা নাকি এটা পাগলামি, তবে ভবিষ্যতে পস্তাবে দেখিস। সংসার করার জন্য একজন স্বাভাবিক ম্যাচিউর ছেলে প্রয়োজন। আয়ুষের ভেতরে এসবের ছিটে ফোটাও নেই। রাখছি এখন, পারলে বোঝা তোর ভাইকে। 15 দিন পর আরাধ্য ঢাকায় ফিরল। আরাফাতদের সাথে দেখা হয়নি, তারা তাদের বাসায় চলে গেছে। বিছানায় পা দুলিয়ে বসে আছে আরু। আয়ুষ ল্যাগেজ থেকে জামাকাপড় বের করে সব আলমারিতে সাজাচ্ছে আর চোখে আরুকে দেখছে। এসে থেকে বাঁকা চোখে বারবার দেখেই চলছে। আরাধ্য জামাকাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে আরুর সামনে এসে দাঁড়ালো। কোমরে দুহাত গুজে বলে, সমস্যা কি তোর? এভাবে বারবার তাকাচ্ছিস কেন আমার দিকে? আপনার রূপ চুইয়ে পড়ছে সেজন্য দেখছি। আচ্ছা আপনি জানেন আমাদের বিয়ের কতদিন হয়েছে? কেন জানবো না, বলুন তো কতদিন? 2 মাস 20 দিন। তো আপনার কি উচিত না আমায় হানিমুন নিয়ে যাও? হানিমুনে গিয়ে তুই কি করবি? আরও অন্যদিকে তাকিয়ে বলল, আপনি কচি খোকা, জানেন না হানিমুনে কী হয়? সব জানি হানিমুনে কী হয়। কী দরকার টাকা খরচ করে দূরে গিয়ে? আমার রুম আছে, বিছানা আছে, রুমের দরজা আছে, উপরে ছাদ আছে, একসাথে একদম নিরাপদ, পারফেক্ট। টাকা বাঁচবে, সাথে যাওয়া আসা। আর রাগে চোখে তাকালো আরাধ্যের দিকে। একটু তো রোমান্টিক হন। আরও তো অবাক হওয়ার ভান করে বলল, আমি রোমান্টিক নই? আমার মতো রোমান্টিক জামাই পাবি আর কোথাও খুঁজে? সরেন চোখের সামনে থেকে। চল বাইরে যাই। কেন? একটু হাঁটাহাঁটি করি। দেখো বাইরে কেমন শীতল বাতাস। ফুচকা খাবেন? রাস্তার ড্রেনে থাকা আবর্জনা খাওয়ালে চাইলে চল। এই অবস্থায় তাহলে কি ব্রাইট সেজে বের হতে চাইছেন? সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? কথা কম বলে চল। আরাধ্য আরুকে নিয়ে বের হলো রুম থেকে। সদর দরজা পেরোতে সন্ধ্যা পিছন থেকে বলল, কোথায় যাচ্ছিস নাকি? আরাধ্য পেছন ফিরল, হ্যাঁ মা, কোথায় যাচ্ছিস? হাঁটতে বেরোচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি করিস, রাস্তায় আজকাল যা হচ্ছে। আচ্ছা টেনশন করো না, তাড়াতাড়ি ফিরবো। আরাধ্য গিয়ে গাড়িতে বসলো। আরও আরাধ্যকে গাড়িতে বসতে দেখলো। আরে গাড়িতে বসলেন কেন? তাহলে কিসে বসবো? প্লেনে? আপনি যে বললেন হাঁটতে বেরোবেন, তাহলে না হাঁটে কেন গাড়িতে বসছেন? আরে ধুর, ওটা তো কথার কথা বলছে। আয় তো বস। আরও গাড়িতে বসতে আরাধ্য আরুকে নিয়ে সোজা মলের সামনে চলে এলো। আরও আচমকা আরাধ্যকে মলের সামনে এনে গাড়ি থামাতে থেকে জিজ্ঞাসা করলো, এই এখানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থেকে বের হতে হতে বললো, আরে বের হতো আগে। আরও বেরোতে আরাধ্য আরুকে নিয়ে জামা কাপড়ের দোকানে ঢুকলো। তারপর আরুকে উদ্দেশ্য করে বললো, পছন্দ করে শাড়ি 3 পিস যা লাগে নেই। আরু খুসকে বলল, এসব কেন নেব? আশ্চর্য, আমি বলছি বলে নেব? ফর ভাই, সামনে বিয়ে আছে। কার? সুমির। কবে? নেক্সট উইক। তাড়াতাড়ি নেই, আমার জন্য কিনতে হবে। আপনি দেন পছন্দ করে। আমার চয়েস ভালো না। তার মানে বলছিস আমার চয়েস ভালো? এই বেগুনিটা দেখ কেমন ভালো। আচ্ছা এটা প্যাক করে দিন। আর আরুর গায়ে হলুদের জন্য কী নিবি? শাড়ি নাকি লেহেঙ্গা? লেহেঙ্গা নেই? নে ভাই, গায়ে হলুদের জন্য লেহেঙ্গা বের করুন তো। দোকানদার লেহেঙ্গা বের করলো কয়েকটা, তার সাথে থেকে মাস্টার্ড কালারের লেহেঙ্গা পছন্দ হলো আরও। আরও জুতা ড্রেস সব কিনে আরাধ্য ছেলেদের জামা কাপড়ের দোকানে ঢুকছে। আরও বুঝতে পারছে না কি কিনবে, তাই আরুকে বলল, তোরে তো আমি পছন্দ করে দিলাম, এবার তুই আমাকে পছন্দ করে দে, কী নিব? আরও দোকানদারকে বলল, ভাই লুঙ্গি আছে? আরও তো ভুরু কুচকাল। আরও ওর বাহু টেনে বলল, লুঙ্গি দিয়ে কী হবে? লুঙ্গি পরবেন। আরও তো দাঁতে যাচ্ছে বলল, থাপড়িয়ে দাঁত আমি ফেলে দিব। আরও বেয়াদব বেটি, সর, তোর পছন্দ করে দিতে হবে না। এ ভাই আপনি কিছু পাঞ্জাবি দেখান। দোকানদার পাঞ্জাবি বের করলো। আরাধ্য সাদা আর নেভু ব্লু কালারের পাঞ্জাবি কিনে নিল। তারপর বের হলো মল থেকে। পাশে চটপটি ফুচকার দোকান থেকে আরও বললো, খাওয়াবেন না? কি খাওয়াবো? আরও হাতে ইশারায় দেখিয়ে বললো, ওগুলো। আরাধ্য আরুর হাতে ধরে নিয়ে গেল। ফুচকা আলোকে বললো, মামা 1 প্লেট দেন। 1 প্লেট কেন? আপনি খাবেন না? তোর মতো আনহেলদি খাবার আমি খাই না। ডক্টর মানুষ আমি, তাতে কি? ডক্টরদের এসব খাওয়া মানে নাকি? চুপচাপ খা। এই মামা ঝাল বেশি দিয়ে একদম কড়া। ফুচকা আলো শুকনো মরিচের সাথে কাঁচা লঙ্কা দিল। আরও খাওয়া শুরু করলো। 5টা খাওয়ার পর আর নাকের জল চোখের জল এক হলো। হু হা করলো, তবু খাচ্ছে। আরাধ্যা একবার তাকালো, কি হচ্ছে আরু? ঝালে তো চোখ লাল হয়ে গেছে, পানি এনে দেবো? আরু কেন কোনো রকমে বললো, না ঠিক আছে। আরাধ্যা হাত থেকে ফুচকার প্লেটটা রেখে আরুকে টেনে পানির দোকানে নিয়ে পানি খেয়ে দিল। মানছি ঝাল খেতে পারিস,
তাই বলে রাস্তাঘাটে এইভাবে কাঁদতে কাঁদতে চোখের জল নাকের জল এক করে খাবে? চল তো, বাসায় চল। আরুকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। বাসার সামনে দেখলো আরাফাত আর তার ছেলে কুনাল এসেছে। আরাধ্য তাদের সাথে কথা বলল। আরাধ্যকে দেখতেই এসেছে তারা। আরশি ডাইনিংয়ে বসে আছে, সন্ধ্যা খাবার দিছে। কুনাল একবার আরশির দিকে তাকালো, কিউট মেয়ে। আশার বাসায় আসতে আরাফাত তার সাথে একটু কথাবার্তা বলে চলে গেল। রাতের দিকে কণা বসেছিল রুমে। আচমকা তার বাবার ফোন আসছে। ফোন করে জানালো শরীর তার আজকাল অনেক খারাপ। মেয়েটা যেন একটু এসে তার কাছে থাকে। রাত ফিরলে কড়া কথাটা বলল। রাত সব শুনে বলল, আগেই বলেছিলাম বাবাকে এখানে থাকতে। এক একটা লোক না ঠিকমতো খাচ্ছে না, না ঠিকমতো নিজের যত্ন নিচ্ছে। তুমি আর আয়ুষ যাও, কয়েকটা দিন থেকে বাবাকে নিয়ে এসো। আব্বা আসবে বলে তোমার মনে হয়? আগেই তো আসেনি। মেয়ের বাসায় এসে থাকবে, এটা যেন তার কাছে লজ্জার বিষয়। কিসের মেয়ে জামাই? আমি তার ছেলে বলছি না? আচ্ছা, আমিও যাব, বাবাকে বুঝিয়ে নিয়ে আসবো। এখানে থাকলে ভালো থাকবে, তুমিও দুশ্চিন্তা মুক্ত থাকবে। কণা এসে রাতকে জড়িয়ে দিল, কানের লতিতে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড রাত। আমার চেয়ে এই বেস্ট হাজবেন্ড এই পৃথিবীতে আছে শোনা। তাতে আমার কি? আমার কাছে তো তুমিই বেস্ট। ওকে মাই লাভলি ওয়াইফ। আয়েশ কোথায়? কোথায় আবার? নিজের রুমে। আমি কিছু ভেবেছি ওকে নিমে। কি ভাবছি? বাহিরে পাঠিয়ে দেবো। এই কি বলছো? আমি থাকবো কি করে আয়েশকে ছেড়ে? ছেলে তো মানুষ করতে হবে। কেন? কি গরু নাকি? গরুর চেয়ে কম কিছু না। সারা দিন রাত আসছে এসে করে নাম জপে। বড় হলে ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে, সে আরও বেশি বিগড়ে যাবে। গেলে যাবে, আশিকে এনে দেবো। আমার ভাইয়ের খেয়ে দেয়ে কাজ নাই, এমন এক ছেলের কাছে তার মেয়ে দিবে। বাদ দাও তো এসব। ওই বছর এই বছরটা দেখি, তারপর যদি ওর কোনো উন্নত না হচ্ছে সোজা বাহিরে পাচার করে দিব ওখানে। পরের দিন রাত কণা আয়ুষ উস রাজশাহী আসলো। কনার বাবার হার্টের সমস্যা। বাসায় মেড সব কাজ করে দিল, তিনি টাইম টু টাইম কিছুই খাবেন না। একা মানুষ, সারাদিন রুমে পড়ে থেকে। রিটায়ার করেছেন, বছর এক হলো। রিটায়ার হওয়ার পর পেনশন পান ব্যাংক থেকে, সেটা দিয়ে চলেন। কণার বাবার বাড়িতে এসে বাবার সাথে কথা বলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাবার পছন্দের সব রান্না করলো। তারপর নিজে হাতে বাবাকে খাইয়ে দিল। খাওয়ার শেষে রাত কণা বাবার হাতখানা ধরে বলল, আমার ছেলে হিসাবে কি মেনে নিতে পারেননি বাবা? কর্ণ বাবা সাথে সাথে বললো, এ কথা কেন বলছো তুমি? তুমি তো আমার ছেলের মতো। ছেলের মতো কিন্তু ছেলে বোধহয় ভাবতে পারেননি, তাই না? কেন বাবা, কি হয়েছে? যদি ছেলের মানতেন তাহলে ছেলেকে কথা রাখতেন। আপনাকে বলছে আমাদের সাথে থাকতে। আপনি কেন থাকছেন না? এটা হয় না ভাব, লোকে কি বলবে? লোকের ধার কবেই বা আমি ধরেছি? লোকেরটা তো আমি খাই না। আপনি আমার সাথে ফিরবেন। আর ওর বিয়েতে আসতে অবধি পারলেন না। কিন্তু কিন্তু কোনো কিন্তু নেই নানু ভাই। আমরা এখানে খেলার কেউ নেই। তুমি চলো, তুমি আমি ঘুরবো, ছাদে খেলবো, চাচুর বাসায় যাবো, আশির সাথে পরিচয় করে দেবো। আচ্ছা দাদু ভাই, যাবো। আর জড়িয়ে ধরলেন নানাকে। রাতটা নানার সাথে গল্পে ঘুমালো। নানা তার অনেক গল্প বলছে তার রাতে। দুদিন থাকলো তারা রাজশাহী, তারপর চলে আসলো ঢাকা। কণা তার বাবাকে সাথে নিয়ে। আরও নানা আসার খবর জেনে এসে দেখা করে গেছে। আর সন্ধ্যায় গায়ে হলুদের জন্য বেশিক্ষণ থাকলো না। বাড়ি ফিরে লেহেঙ্গাটা পরে নিল, হালকা মেকআপ করলো, চুল গিয়ে স্ট্রেনার দিয়ে ট্রিস্ট করে নিয়ে মাঝখানে সিঁথি করে টিকলি পরলো, কানে দুল নিল আর গলায় একটা হার পরে নিল, দু হাত ভর্তি চুড়ি পরে নিল। শুধু 3টি করে মোটা চুড়ি পরছে। আয়নায় একবার দেখে নিল, জোশ লাগছে তাকে। আরাধ্য রেডি হয়ে বসে আছে আধ ঘন্টা আগে। ছেলে তার 5 মিনিট রেডি হয়ে যায়। আরাধ্য রুমে আসলো, দরজা শব্দ করে বলল, ম্যাডাম আপনার হয়েছে? গায়ে হলুদ আমরা যাচ্ছি, হলুদটা কিন্তু আপনার নয় ম্যাডাম, তাই এত না সেজে চলুন। কথাটা বলে মাথা উঁচু করে আলোর দিকে তাকাতে আরাধ্যা হাট বোধহয় কিছুক্ষণ কার্যক্রম করা বন্ধ হলো। মাস্টার্ড কালারের লেহেঙ্গা জাস্ট ওয়াও লাগছে, কানে শুধু ফুলের অভাব। আরও আরাধ্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে লজ্জায় বলে উঠল, কেমন লাগছে আমায়, সুন্দর তাই না? আরাধ্য হুঁশ পেল, মুখ বেঁকে বলল, গতকাল রাতে এই জন্য নাইট ক্রিম ইউজ করছিলে তাই না? এই জন্য মুখ এত গ্লো করছিল। আশ্চর্য, আমি নাইট ক্রিমকে টানছেন কেন? আমি তো এখন ওটা মেখে আছি নাকি? একটু প্রশংসা করুন আমার। করলাম তো। কখন করলেন? ওই যে বললাম চেহারা গ্লো করছে। এবার চল,
সরেন, যাব না। এটা প্রশংসা নাকি? আপনি তো রীতিমতো আমায় ঠেস মেরে কথা বললেন। আচ্ছা চল রে, অনেক সুন্দর লাগছে তোকে। আরও আয়নায় নিজেকে দেখে বললে, আসলে তাহলে যাওয়া যাক। আরাধ্য আশিকে আনতে চেয়েছিল, কিন্তু শরীর ভালো না থাকায় নিয়ে আসেনি। সন্ধ্যা বারণ করছে, শরীরে জ্বর আসছে। আরাধ্য গাড়িটা নিয়ে আগে একটা ফুলের দোকানে আসলো। আরও ভুরু কুচকে অবাক হয়ে বলল, গায়ে হলুদে ফুল টুল কম পড়ছে নাকি ও বাড়িতে? তোর মাথায় কম পড়ছে, চুপ থাক। হলুদ গোলাপ আনবে নাকি সাদা? কিসের জন্য? পছন্দ মতো বল। বল তো বলো। হলুদ আনেন। আরাধ্য ফুলের দোকানে গিয়ে হলুদ কালারের একটা গোলাপ কিনে আনলো। গাড়িতে এসে আরুকে নিজের দিকে তাকাতে বলল। আরু তাকালো। আরাধ্য যত্ন সহকারে ফুলটা কানে গুঁজে দিল। নাও পারফেক্ট। ফুলের সাথে আর একটা ফুল। আরও লজ্জা পেলো। সেটা দেখে আরাধ্য বলল, ওহ মিস্টেক, কাটার সাথে আরেকটা হলুদ গোলাপ ফুল। সুমিদের বাসায় এসেছে ঘন্টা দুয়েক হবে। আরাধ্য আর আরু। আরু চেয়ারে বসে আছে, সুমি এখনো পার্লারে। আরাধ্য আরুর পাশে বসে ফোন স্ক্রল করছে। আরু চারপাশে দেখছে। দূরে গেটের দিকে তাকাতে আরু দেখলো সৌরভ মাথা চুল ঠিক করতে করতে এগিয়ে আসে। চোখাচোখি হলো আরু সৌরভের। আরও কানে হেডফোন গুঁজে গান গাইতে শুরু করলো। সৌরভের মুখে এতক্ষণ ধরে লেগে থাকা হাসি উবে গেল। ভাবতেই কষ্ট হচ্ছে, এই মেয়ের জামাই আছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কেন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? সৌরভ বিষণ্ণ মন নিয়ে এগিয়ে আসলো। আরাধ্যার পাশে চেয়ারে বসে আফসোস করে বলল, তোর বোনের জামাই কি ইনভাইট করছে সুমি? আর তো ভুরু কুচকালো। আমার বোনের জামাই মানে? আমার বোনের বিয়ে হয়েছে নাকি শালা? আচ্ছা তো তোর পাশেই তো তোর বোন। আরাধ্যর পাশে তাকালো, আরুকে দেখে বলল, ও আরুর কথা বলি? ওর স্বামী ইনভাইট দেখেই তো আরও আসতে পারলো না। সুমির পরিচিতনকে ভীষণ কীভাবে? একই সাথে পড়াশোনা করেছে সেই হিসেবে। ও আমাকে তোর বোনের স্বামীকে দেখাস তো। আমি শুনেছি সুন্দরী মেয়েদের স্বামী সুন্দর হয় না। আরও তো দাঁত চেপে বললো, আরও কি এত সুন্দর মনে? নিঃসন্দেহে ভুল ধারণা। সুন্দরী ছেলেদের সুন্দর ছেলেদের অসুন্দর বউ হয়। আরও স্বামী আরও চেয়ে বেশি সুন্দর, হ্যান্ডসাম। সেই তুলনায় আরও অসুন্দর। কিরে আরও, তাই না বল? আরাধ্য আরাধ্য আরুর বাহুতে ধাক্কা দিয়ে বলল। আরু কান থেকে হেডফোন খুলে বলে, কিছু বলছেন? না, ওই দেখ সুমি চলে এসছে জামাইয়ের সাথে। আরও তাকালো সামনে। সুমি আর তার জামাই একে অপরের হাত ধরে এগিয়ে আসে। লাভ ম্যারেজ তাদের। দুজনে গায়ে হলুদ একই সাথে। সুমি আর তার স্বামীকে নিয়ে এগিয়ে আসলো আরুদের কাছে। আরু বসা থেকে উঠে দাঁড়ালো, সুমিকে জড়িয়ে ধরলো। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু, লেহেঙ্গাটা দারুণ। আরও বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দেখতে হবে না পছন্দ কি করে দিয়েছে? বোকা সৌরভ বোকা চাহনি দিয়ে বলল, আরও স্বামী বুঝি? আফসোস, আজ আমার কেউ নেই বলে তাকে নিজের পছন্দের মতো জামা কাপড় কিনে দিতে পারি না। সুমি সৌরভের ভোলা ভরা মুখটা দেখে থুতনিতে হাত রেখে বলল, আহারে সোনাটা আমাদের বিয়ে কর তাড়াতাড়ি। ধুর, আমাদের হ্যান্ডসাম আরাধ্যই তো বিয়ে করলো না, সেখানে আমি অসুন্দর বেটা কিভাবে বিয়ে করব? সৌরভের কথা রাখ, দুলাভাইয়ের সাথে পরিচয় করে দে। আমাদের তো কিছুই বলিসনি, তো তলে তলে টেম্পো চালাতি। সুমি আরাধ্যর কথা হেসে হবু স্বামীর হাত ধরে বলল, মিট মাই উঠবে হাজব্যান্ড পারভেজ। উনি পেশায় একজন ব্যাংকার। আরাধ্যা হ্যান্ডশেক করলো পারভেজের সাথে। সুমিকে নিজের দিকে টেনে আরাধ্যা ফিসফিস করে বলল, দুলাভাই বোধহয় অনেক বড় লোক, তাই না? কী করে বুঝলি? মাথার মাঝখানে টাকে চুল নেই তো, সেটা দেখে বুঝলাম। চুপ থাক, মাদ্রাসে গিয়ে চুল লাগিয়ে আনবো। আরাধ্য হেসে ফেলল। সুমি পারভেজকে নিয়ে স্টেজে চলে গেল। নাচ গানের আয়োজন শুরু। সুমির কাজিনরা নাচলো। আর আরুর খুব ইচ্ছে হলো নাচার, সেজন্য আরাধ্যকে ফিসফিস করলো, এই শুনুন না। বল, শুনছি। নাচবো? খবরদার, নাচ নট এলাও। আশ্চর্য, নাচি না? নো। আমি কি একা নাচতে চেয়েছি নাকি? তাহলে আপনার সাথে তো নাচতে পারি। আমি নাচ টাচ পারি না। কি পারেন তাহলে? কিছুই না। চুপচাপ অন্যের নাচ দেখ। আরও মন খারাপ করে নাচ দেখলো। নাচের শেষে হলুদ লাগানো হলো সুমি আর পারভেজ। আরাধ্য আরু লাগালো। সুমি এক কাজিন আরুর মুখে হলুদ লাগাতে আসলে আরও মুখ ঘুরাতে গিয়ে হলুদ গায়ের সাথে চোখে লেগে গেল। আরও মৃদু আওয়াজ করে চোখ ধরে বসে পড়ল। পাশে আরাধ্য ছিল। আরুকে আচমকা বসে পড়তে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আমার চোখে হলুদ ঢুকে দেখছে, জ্বলছে ভীষণ। পাশে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছিল সুমির কাজিন রুমি।
অপরাধী মুখ করে বলল, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি চোখে যাবে। আরাধ্য আরুকে বসা থেকে দাঁড় করে বসলো। দেখে লাগানো উচিত হলুদ। ওয়াশরুমটা কোথায় দেখিয়ে দাও। নিচে গিয়ে সোজা ঢুকে যান। আরাধ্য আরুকে নিয়ে ওই মেয়ের বেলা কথা অনুযায়ী ডানে ঢুকলো একটা রুম দেখে। আরাধ্য আরুকে নিয়ে সেই রুমে ঢুকলো। অ্যাটাচ করা ওয়াশরুম আছে ওই রুমে। আরাধ্য আরুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে খুব উম, চোখে মুখে পানি দিয়ে খুব যত্ন সহকারে ধুয়ে মুছে নিল। তারপর বিছানায় বসিয়ে ওয়ার্ড্রপ থেকে থাকা টাওয়ালটা দিয়ে চোখ মুছে মুছে বলল, ঠিক আছে। আরও টাওয়ালটা হাতে নিয়ে চোখ জ্বলতে এখনও জ্বলছে, তাকাতে পারছি না। আরাধ্য আরও চোখে ফু দিল। টাওয়ালটা ভেতরে হালকা মুছে পড়ল। আর কিছু ভেতরে নেই, চোখের ভেতরে। এবার চেষ্টা কর খোলার। আরও চোখ মেরে তাকালো। চোখ তার লাল হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখলো। মুখের সব সাজ উঠে গেছে। আমাকে তো ফকিন্নির মতো দেখা যাচ্ছে। আরাধ্যর ইচ্ছে করলো এই মেয়েকে তুলে আছাড় দিতে। এই মেয়ে এখন সাজ নষ্ট হয়ে গেছে বলে সেটা নিয়ে আফসোস করছে। আরাধ্য দাঁত চেপে বলল, তুই কবে জমিদারি ছিলি? হ্যাঁ, আমি এভাবে বাইরে যাব না। তাহলে কি এই রুমে থাকতে চাচ্ছিস? আরও আশেপাশে তাকালো, দেখলো টেবিলের উপর ফেস পাউডার আর লিপস্টিক পড়েছে। আর ফটাফট সেগুলো লাগিয়ে নিল মুখে। আর তো হা হয়ে গেল। ম্যানার্সের মেয়ে কোথাকার, কার কার জিনিস না বলে ইউজ করে দিল। আরও হাত টেনে আরাধ্য রুম থেকে বের হতে হতে বলল, ম্যানার্সলেস মেয়ে, ম্যানার্স শিখলি না? আরও ফোন নিয়ে ফেস দেখে বলল, কেন, কি করছি আমি? অন্যের জিনিস না বলে জিজ্ঞাসা করলি কেন? আপনার জিনিস ছিল ওগুলো? না। তাহলে আপনার এত গায়ে লাগছে কেন? বাসায় ফিরবেন এখন নাকি পরে? একটু পর। আরাধ্য আরুকে নিয়ে স্টেজের কাছে গেল। সৌরভ আরাধ্যর কাছে এসে বলল, হ্যাঁ রে আরাধ্য, তোর বোনের স্বামীকে তো দেখলাম না। আরাধ্য বিরক্ত হলো, তুই আসছিস জামাইকে দেখি কি করবি? তোর কাজ নেই? এসে থেকে আসছি করছিস। মনে শান্তির জন্য দেখতে চাইছিলাম জীবনটা কি সিঙ্গেল হয়ে কাটিয়ে দেব। চেহারা যা সুরত, তোর সাথে কে প্রেম করবে? আমার চেহারার কি দোষ? পার্লার যা নাইট ক্রিম ইউজ কর ওর মতো, তাহলে প্রেমে লাইন লেগে যাবে। তোর বোন এসব ইউজ করে? হ্যাঁ, আমার আরও ক্রিম সুন্দরী। জিজ্ঞাসা করে জানা সে তো কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করে। অবশ্যই। এখন গিয়ে আনন্দ কর যা, আমার মাথা খাস না। সৌরভ চলে গেল। আর কিছুক্ষণ থেকে গেলে আরাধ্য আরুকে নিয়ে বাসায় আসলো। আরু বাসায় এসে ড্রেস চেঞ্জ করে মুখ ভালো মতো দিয়ে আয়নার সামনে বসলো। আরাধ্য ভুরু কুচকে বিছানায় শুতে শুতে বলে, কি করবি এখন? আরও মুখে ক্রিম লাগাতে লাগাতে বলে, স্কিন কেয়ার করছে। কাল বিয়ে, সুন্দর হতে হবে না? আর তাছাড়া আজ মুখে মেকআপ করেছিলাম, এখন একটু তো মাখতে হবে। আল্লাহর দোয়ায় লেগে মুখে এসব মাখিস না, পরে ছেড়ে দিলে বাজে অবস্থা হবে। ছেড়ে দিব কেন? কে কিনে দিবে তোকে? কেন আপনি? আপনার 10টা না 5টা না একটা মাত্র জামাই? এত আজারি টাকা আমার কাছে নেই। আমি কি ইনকাম করি নাকি সেভাবে? তা জেনে আমি কি করব? আমার ক্রিম মাখা শেষ। ঘাড়ে গাল আইসা আবার চুমু খাই না। অভ্যাস তো আবার ভালো না, ঠোঁটে লেগে যাবে ক্রিম। আর লাইট নিভিয়ে এসে শুয়ে পড়লো। আরাধ্যের রেগে মেগে উল্টো বসে ঘুমালো। সূর্যের আলো চোখে পড়তেই আরাধ্যের ঘুম ভেঙে গেল। আনমরা ভেঙে ঘুম থেকে হাই তুলতে তুলতে অরুকে ডেকে বলল, আরু, আমাকে এক কাপ ব্ল্যাক কফি দে তো। আরও আরাধ্যের ডাক শুনে কফির মগ নিয়ে রুমে এসে আরাধ্যা হাতে দিল। আরাধ্যর চোখে এখনো ঘুম ঘুম ভাব। সেজন্য ঝাপসা চোখে আরুর হাত থেকে দিকে তাকিয়ে কফিটা নিয়ে চুমুক দিল। আরও ধপাস করে আরাধ্যর পাশে বসলো চাদরের উপর। আরাধ্যর মুখের সামনে থেকে কফির মগটা সরিয়ে আরুর দিকে তাকাতে হাত থেকে কফির মগ পড়ে গেল ফ্লোরে। মুখের ভেতরে থাকা কফিটা মুখ থেকে ছিটকে বেরিয়ে সোজা গিয়ে পড়লো আরুর মুখের উপর। আরও হতভম্ব হয়ে গেল। আরাধ্য চাদরের সইটা নেওয়ার জন্য হাত আর পা দিয়ে চাদরটা জোরে দিয়ে টেনে আরুকে ধপাস করে ফেলে দিল। আরুদের চাদর সইলেনি বলে, এই